নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ম্যারাথন ক্লাস চালু করেছিলাম। সামনে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম রয়েছে, ডব্লিউবিসিএস মেন্স এক্সাম রয়েছে, কনস্টেবলের এক্সাম রয়েছে, এসআইয়ের এক্সাম রয়েছে। প্রত্যেকটা এক্সামের জন্য এই ম্যারাথন ক্লাসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখান থেকেই দেখবেন কোশ্চেন ডিরেক্টলি আপনারা কমন পাচ্ছেন। তবে এই যে ইকোনমির ম্যারাথন ক্লাস, এটা একটা লেসেনে বা একটা দিনে কমপ্লিট করা যায় না বললে বলা ভুল হবে, কমপ্লিট করা সম্ভব নয়। কারণ ইকোনমিতে এত টপিক আমি যদি এখানে 3 থেকে 4 ঘন্টার ভিডিও বানিয়ে দিই, আপনাদের বোরিং লাগবে এবং আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন না। তো সেহেতু এই যে ইকোনমির এই যে ম্যারাথন ক্লাস, এই ম্যারাথন ক্লাসটাকে আমরা দুটো লেকচারে ভাগ করব। আজকে আমরা শুধুমাত্র ইকোনমির থেকে সম্পূর্ণ যে ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি আছে সেগুলো দেখব, তার সাথে সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম সেটাও দেখব। আর আগামীকাল ইম্পর্টেন্ট যে আমাদের মাইক্রো ইকোনমি সম্পর্কে রয়েছে, মাইক্রো ইকোনমির যে মেজারমেন্ট পলিসিগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, এক্সটার্নাল সেক্টর দেখব, তার সাথে আমরা দেখব ট্যাক্সেশন। তো ইনফ্লেশনে কিন্তু আমরা আগামীকাল দেখব। তো এইগুলো দেখলে মোটামুটি আমাদের ইকোনমি, ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত এক্সামের জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং তার জন্য আমাদের দুটো লেকচার চাই। আজকে আমরা প্রথম লেকচারে টোটাল ইকোনমির ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি প্লাস ব্যাংকিং সিস্টেম দেখব। আর ব্যাংকিং সিস্টেম কিন্তু সবচেয়ে বড় চ্যাপ্টার ইকোনমির মধ্যে, এক্সটার্নাল সেক্টরে কিন্তু তার পরে রয়েছে। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা প্রতি সপ্তাহে একটি করে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড বুক রিভিউ পাবেন। আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন পলিটি বুক রিভিউ আছে, স্পেকট্রামের বুক রিভিউ রয়েছে, কার্তিচন্দ্র মণ্ডলের পলিটি বুক রিভিউ আছে, তুজামিল হোসেনের বুক রিভিউ রয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আশা করছি আপনারা সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু ভিডিওর লাভ আপনারা সম্পূর্ণ তুলতে পারবেন। চলুন প্রথমে আমরা যেটা দেখব, জিডিপি। জিডিপি কি? জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যদি চান এই লেকচারগুলো ডিটেলসে দেখতে, জিডিপি কি ডিটেলস, আমি তো এখানে ওভারঅল একটা কনসেপ্ট দিয়ে যাবো, কিন্তু আপনি যদি ডিটেলসে দেখতে চান তাহলে একটা কাজ করতে পারেন, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং ওই প্লেলিস্টে চলে যান। আমার চ্যানেলের ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং প্লেলিস্টে চলে যান। ওখানে 40 থেকে 45টা ভিডিও রয়েছে। প্রত্যেকটা ভিডিও দেখুন, 20 মিনিটের কাছাকাছি প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনার ইকোনমির কনসেপ্ট কোনো দিন আর কোনো রকম প্রবলেম হবে না। আবার ইকোনমি কিন্তু আপনি সম্পূর্ণ বুঝে ফেলতে পারবেন। চলুন প্রথমে আমরা দেখব জিডিপি। জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপির মধ্যে কোনগুলো আসে? আমাদের যে টেরিটরি, ধরুন ভারতবর্ষ, আমাদের ক্ষেত্রে ভারতবর্ষ, আমেরিকার বাসিন্দাদের ক্ষেত্রে আমেরিকা। তো এই রকম বিভিন্ন দেশের নির্দিষ্ট টেরিটরির মধ্যে যে দ্রব্য উৎপন্ন হয় তাকেই কিন্তু আমরা বলবো জিডিপি। এবং এই জিডিপির মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট দ্রব্য নয়, বাইরের দেশের যে এমবেসি সেটাও কিন্তু জিডিপিতে কাউন্ট হবে। আবার বাইরের কোম্পানি যদি আমাদের দেশে এসে ব্যবসা করে সেক্ষেত্রেও কিন্তু বাইরের কোম্পানি জিডিপিতে কাউন্ট হবে। এর অর্থ কি? এর অর্থ হলো টেরিটরির মধ্যে টোটাল যে প্রোডাকশান হচ্ছে, আমাদের যে ভারতের রিজিয়ন তার মধ্যে যে টোটাল প্রোডাকশান হচ্ছে সেটাকেই কিন্তু আমরা ধরবো জিডিপি হিসেবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এই যে জিডিপি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি, আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। তো নমিনাল জিডিপি কি? দেখুন, আজকে 2021 সাল ধরুন, আজকে চালের দাম রয়েছে 40 টাকা পার কেজি। আজ থেকে 10 বছর পরে গিয়ে আপনারা হয়তো দেখবেন এই চালের দাম হয়ে যাবে 80 টাকা পার কেজি। এর অর্থ কী? এর অর্থ টাকার ভ্যালু কমে যাচ্ছে এবং ইনফ্লেশন হচ্ছে বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো এই যে ইনফ্লেশনকে যদি আমরা ব্যালেন্স না করে যে জিডিপি মাপবো তাকে আমরা বলবো নমিনাল জিডিপি। অর্থাৎ এই যে ইনফ্লেশন সেটা অ্যাডজাস্ট না করে, জিডিপির বেসিসে অ্যাডজাস্ট না করে যে জিডিপিটা মাপবো তাকে আমরা বলবো নমিনাল জিডিপি। আর এই যে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে যে জিডিপি মাপবো সেটা কিন্তু আমাদের হবে রিয়েল জিডিপি। তো নমিনাল জিডিপি কিন্তু অলওয়েজ মনে রাখবেন রিয়েল জিডিপির থেকে বেশি হয়। পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি অনলাইনে আসতে পারে। ভেরি ইম্পর্ট্যান্ট। আর এর যে এক্সাম্পল নমিনাল রিয়েল আমি এখানে দেবো না, এক্সাম্পল দিতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। আপনারা রমেশ সিংয়ের ওই প্লেলিস্ট থেকে কিন্তু এক্সাম্পল দেখে নেবেন। নেক্সট রয়েছে আমাদের ডিফ্লেটর।
ডিফ্লেটর তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, আমরা জাস্ট সূত্র জানবো, সূত্রের মাধ্যমে ডিফ্লেটরের কাজ আমাদের হয়ে যাবে। দেখুন, জিডিপি ডিফ্লেটর ইজ অলসো নোন অ্যাজ জিডিপি প্রাইস ডিফ্লেটর অর ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটর। তো এই যে জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির পরিবর্তন, সেটা কিন্তু আমরা অতি সহজেই মেজার করতে পারি। তো এই যে জিডিপি ডিফ্লেটর কী সূত্রের দ্বারা আমরা ভাববো, যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে জিডিপি ডিফ্লেটর সমস্যা আমরা কীভাবে পরিমাপ করতে পারি, এখানে এরকম শূন্যস্থান দিয়ে দেবে, এই টাইপের কোশ্চেনে কিন্তু এখানে করা হয়। তো নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির যে অনুপাত, সেটাকেই কিন্তু আমরা বলবো জিডিপি ডিফ্লেটর। অথবা আমরা এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি, জিডিপি ডিফ্লেটর ইকুয়াল টু নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100%, ইন্টু 100%। এটাই কিন্তু জিডিপি ডিফ্লেটরের টোটাল সূত্র। অথবা পরীক্ষায় হয়তো এরকম সূত্র আকারে না দিতে পারে, সেখানে জিজ্ঞাসা করা হতে পারে জিডিপি ডিফ্লেটর বলতে কী বোঝায়। এবার অপশান দেবে নমিনাল জিডিপি ইস টু রিয়েল জিডিপি, জিডিপি ইস টু ইনফ্লেশন, এই টাইপের অপশান দিয়ে দেবে, তখন কারেক্ট অ্যান্সার হবে নমিনাল জিডিপি ইস টু রিয়েল জিডিপি। এটাই কিন্তু জিডিপি ডিফ্লেটরের সিম্পল সূত্র। আর যখন আমরা এইভাবে সূত্রের আকারে প্রকাশ করবো, তখন কিন্তু 100% করে দিতে হবে। নেক্সট আমাদের কী রয়েছে, নেক্সট রয়েছে জিডিপি অ্যাট মার্কেট অ্যান্ড ফ্যাক্টর প্রাইস। জিডিপি অ্যাট মার্কেট এবং ফ্যাক্টর প্রাইস খুবই ইজি জিনিস, কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। দেখুন, এটা আমরা একটা এক্সাম্পল মাধ্যমে বুঝবো। ধরুন এটা একটা ফ্যাক্টরি আছে, এটা একটা ফ্যাক্টরি আছে। এই যে ফ্যাক্টরি, ধরুন এখানে তুলো এখানে দেওয়া হচ্ছে, এই ফ্যাক্টরিতে তুলো এক্সপোর্ট করা হচ্ছে বা পাঠানো হচ্ছে। তো এই যে তুলো পাঠানো হচ্ছে, কাঁচা তুলো যত দামে কেনা হচ্ছে, এই ফ্যাক্টরি যত দামে কিনছে, সেই যে ফ্যাক্টরি যে দামটাই কিনছে, সেটাকে বলা হবে জিডিপি অ্যাট ফ্যাক্টরি প্রাইস। এবার এই যে ফ্যাক্টরি ধরুন এই তুলো থেকে চাদর তৈরি করলো, তুলো থেকে এই ফ্যাক্টরি চাদর তৈরি করলো। এই চাদরটা যে তৈরি করলো, তারপরে এই চাদরটা মার্কেটে ছাড়বে। মার্কেটে ছাড়তে গেলে গভর্নমেন্ট বিভিন্ন রকম ট্যাক্স চাপাবে এই চাদরটার ওপর। তার ফলে এখানে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স বসানো হচ্ছে, ইনডিরেক্ট ট্যাক্স গভর্নমেন্টের ওপর বসাচ্ছে চাদরটার ওপর। তাহলে জিডিপি ফ্যাক্টর কস্ট বা জিডিপি ফ্যাক্টর প্রাইস, তার সাথে থেকে কিন্তু যখন বাজার থেকে বেরিয়ে আসছে বা ফ্যাক্টর থেকে বেরিয়ে আসছে, তখন কিন্তু একটা ইনডিরেক্ট ট্যাক্স চাপানো হচ্ছে। আবার এই যে ইনডিরেক্ট ট্যাক্স চাপানোর পরেও একটা নির্দিষ্ট একটা সাবসিডি দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট একটা সাবসিডি দিচ্ছে বা সেই কোম্পানি একটা সাবসিডি দিচ্ছে, বা ছাড়, সাবসিডি কথার অর্থ হচ্ছে ছাড়, সাবসিডি দিচ্ছে, এবং তারপরে গিয়ে সেই যে চাদরটা, সেটা একজন কনজিউমারের কাছে সেটা পৌঁছাচ্ছে। আরেকবার এক্সপ্লেন করছি। ধরুন একটা ফ্যাক্টরি রয়েছে, সেখানে তুলো থেকে চাদর তৈরি করা হয়। তো এই যে তুলো যখন ফ্যাক্টরি কিনে নিচ্ছে, তখন যে প্রাইসটা থাকছে, তুলোর প্রাইসটা থাকছে, কাঁচামালের যে প্রাইসটা থাকছে, সেটা হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট। অথবা এটাও বলতে পারেন যে ফ্যাক্টরি থেকে যখন বার হচ্ছে, তখন সেটাকে বলতে পারেন জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট। আমরা দুটোকে এক্সপ্লেন করতে পারি, আমরা জাস্ট বোঝার জন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে আমরা অতটাও সূক্ষ্মভাবে দেখবো না যে তুলো কেনার সময় যে প্রাইসটা থাকছে, সেটা জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট, অথবা ফ্যাক্টরি থেকে যখন বার হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট, সেটা আমরা অতটাও সূক্ষ্মভাবে দেখবো না। আমরা জাস্ট বুঝবো ব্যাপারটা, কনসেপ্ট ক্লিয়ার করবো। আচ্ছা, আপনারা বোঝার জন্য আরেকটু সহজভাবে এক্সাম্পল নিয়ে নিন। একটা তুলোর একটা ফ্যাক্টরিতে দেওয়া হলো, ফ্যাক্টরি থেকে যখন এই যে তুলো থেকে চাদরটা বেরোবে, তখন যদি সেটা কেনা হয় জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট, এবং ওটা যদি চাদরটা যখন বেরোলো, তারপরে মার্কেটে আসার জন্য, কনজিউমারে আসার জন্য একটা ইনডিরেক্ট ট্যাক্স চাপায় গভর্নমেন্ট, ইনডিরেক্ট ট্যাক্স চাপায় বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই ট্যাক্স চাপানো হয়। তো একটা ইনডিরেক্ট ট্যাক্স চাপানো হলো, তারপরে গভর্নমেন্ট আবার একটা সাবসিডি দিয়ে দিল কনজিউমারদের জন্য। তো এই যে সাবসিডি দিয়ে দিল, প্রথমে তো ইনডিরেক্ট ট্যাক্স ফ্যাক্টরি কস্টের সাথে একটা ইনডিরেক্ট ট্যাক্স যোগ হলো, তার থেকে সাবসিডি দেওয়া হলো, তারপরে গিয়ে সেটা কনজিউমার কিনছে। তাহলে এটা এই যে কনজিউমার যে প্রাইসটাই কিনছে, সেটা হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে আমরা এটা বলতে পারি যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস সমান সমান জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তো এবার আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করলে কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাবো। দেখুন এই যে সূত্রটা রয়েছে, সূত্র কী বলছে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস সমান সমান জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিস। তো এটাই হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। আর জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট কী বলছে, দেখুন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে আমরা তো এই ক্যালকুলেশনটা বা এই যে সূত্রটা, এর দ্বারাই কিন্তু আমরা এই যে জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট বার করতে পারবো। তো জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট মানে কি, এই যে ইনডিরেক্ট ট্যাক্স এদিকে বিয়োগ হয়ে যাবে, আর তার সাথে সাবসিডি যোগ হয়ে যাবে। এটাই কিন্তু জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট বা মার্কেট প্রাইস সূত্র। তবে আমাদের এই যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের সূত্র মনে রাখলে আমরা এটা বার করে নিতে পারবো খুবই সহজে, কারণ সিম্পল ম্যাথামেটিক্সের সমান সমান থাকলে, যেটা বাদিক থেকে ডান দিকে নিয়ে গিয়ে চিহ্ন পাল্টে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে জিজ্ঞাসা করা হয়েছে, মনে রাখতে হবে আমাদের এটা। নেক্সট দেখব
তো আমরা তো জিডিপি পরিমাপ করব, বিভিন্ন ক্ষেত্রে আমরা জিডিপি তো পরিমাপ করতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না আমাদের জিডিপি কতটা রয়েছে। কোয়ান্টিটেটিভ মেথড, কোয়ালিটেটিভ মেথড, অ্যাকচুয়ালি দেখুন জিডিপি তো কোয়ালিটেটিভ মেথড নয়। কোয়ালিটেটিভ মেথড কোনগুলো? কোয়ালিটির অনুযায়ী সেটাকে পরিমাপ করা হয়। আর কোয়ান্টিটেটিভ মেথড কোনগুলো? যেটা কোয়ান্টিটির অনুযায়ী পরিমাপ করা হয়। তো জিডিপি একটি কোয়ান্টিটেটিভ মেথড। তো জিডিপিকে আমরা কীভাবে মেজার করতে পারি? সাধারণত জিডিপি মেজার করার জন্য 3 ধরনের পন্থা রয়েছে। 3 ধরনের পন্থা কী কী? এক হচ্ছে ইনকাম মেথড, এক হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর এক হচ্ছে আউটপুট মেথড। এবার দেখুন ইনকাম মেথডের দ্বারা কিন্তু অ্যাকচুয়াল যে জিডিপি সেটাকে সঠিকভাবে পরিমাপ করা যায় না। তার কারণ সাধারণ মানুষ নিজের ইনকাম সবসময় ডিসক্লোজ করতে চায় না, কিন্তু তাদের কিন্তু এক্সপেন্ডিচার প্রকাশ করতে অবশ্যই চায়। কিন্তু আর আউটপুট মেথড রয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা সার্ভিসের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে এই আউটপুট মেথডের মাধ্যমে পরিমাপ করা হয়। ইনকাম মেথডের মাধ্যমে কয়েকটা জায়গায় করা হয়, যেমন ধরুন ইনকাম অফ লেবার্স, প্রফিট অফ প্রাইভেট সেক্টর বিজনেস, রেন্ট ইনকাম ফ্রম ওনারশিপ অফ ল্যান্ড। তো এগুলো কোন মেথডের সাহায্যে কোনগুলো পরিমাপ করা হয় সেটা এখানে লেখা রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা মানা হয় সেটা হলো জিডিপি অ্যাট এক্সপেন্ডিচার মেথড। তো এই যে এক্সপেন্ডিচার মেথড, এর ফর্মুলা কি? জিডিপির এক্সপেন্ডিচার মেথডের সূত্র হলো সি প্লাস আই প্লাস জি প্লাস ইএক্স মাইনাস আইএম। এবার এর অর্থ কি? সি হলো কনজামশান এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোগ করা। যেমন ধরুন মেডিকেল থেকে ধরুন আপনি মেডিকেল কোনো একটা শপ থেকে আপনি কোনো একটা ওষুধ কিনলেন, সেটাকে আপনি ভোগ করছেন, ওষুধটাকে আপনি ভোগ করছেন, আপনি কোনো জিনিস কিনে খাচ্ছেন সেটাকে আপনি ভোগ করছেন ওই টাকাটা দিয়ে। তো এটাকে আমরা বলবো কনজামশান। তার সাথে যোগ হবে কি? ইনভেস্টমেন্ট। কর্পোরেট যে ইনভেস্ট করে সেই যে ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু যোগ হবে জিডিপি এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে। এছাড়াও তার সাথে যোগ হবে কি? গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সাবসিডি দিয়ে থাকে, বিভিন্ন রকম ইনসেন্টিভ দিয়ে থাকে, এছাড়াও বিভিন্ন রকম ক্ষেত্রে গভর্নমেন্ট স্পেন্ডিং করে থাকে। এগুলোকে কিন্তু অবশ্যই জিডিপি মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাহলে সি প্লাস আই প্লাস জি বোঝা গেল, সিতে হলো কনজামশান, আইতে ইনভেস্টমেন্ট কর্পোরেটসের ক্ষেত্রে, আর গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে জিতে। আর ইএক্স মাইনাস আইএম হলো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। দেখুন আমরা যে এক্সপোর্ট করছি এবং ইম্পোর্ট করছি, ইম্পোর্ট মানে কি? আমাদের টাকা চলে যাচ্ছে, আমরা টাকা বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছি। আর এক্সপোর্ট মানে কি? আমাদের টাকা আয় হচ্ছে। তাহলে নেট যে ভ্যালু সেটা বার করতে গেলে আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ কতটা আমাদের আসছে ঘরে আসছে সেটা দেখার জন্য আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করতে হবে। তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করলে আমরা নেট ভ্যালুটা জানতে পারবো। তো তার সাথে আমাদের নেট ভ্যালুটা যোগ করতে হচ্ছে। নেট ভ্যালু যোগ, কিন্তু আমাদের দেখা যায় যে ইম্পোর্ট আমরা বেশি করি এবং এক্সপোর্ট আমরা কম করি, তো সেহেতু আমাদের এই নেট ভ্যালু মাইনাসে থাকে সবসময়। তো কনজামশান প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, কিন্তু সাধারণত দেখা যায় এই যে নেট ভ্যালু এটা সবসময় আমাদের মাইনাস থাকে, এটা মনে রাখবেন। আর কোন কোন মেথডে কোনগুলো পরিমাপ করা হয় জাস্ট একবার দেখে নিন, আপনারা অতি সহজে কিন্তু মনে রাখতে পারবেন। ইনকাম মেথডের ক্ষেত্রে লেবারদের ইনকাম, কত ইনকাম হয় সেটা কিন্তু সাধারণত এই মেথডে মাপা হয়। রেন্ট ইনকাম ফ্রম ওনারশিপ অফ ল্যান্ড, কনজামশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট স্পেন্ডিং, নেট এক্সপোর্ট, এইগুলো কিন্তু এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে প্রকাশ করা হয়। আউট মেথডে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনি কীভাবে এক্সপেন্ডিচার মেথড করবেন, সেক্ষেত্রে আপনার যে আউটপুট মেথড সেটা ইউজ করতে হবে। সার্ভিস সেক্টরের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে, ভ্যালু অ্যাডেড ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং ইকোনমিক সেক্টরের ক্ষেত্রে, এগুলো দেখতে হবে। তো এখানে আমার একটা ইম্পর্টেন্ট টার্ম মনে পড়ছে, ট্রান্সফার পেমেন্ট। এটা আমি একটু বলে দিই, আমি আমার যে রমেশ সিংয়ের লেকচারে ওখানে কিন্তু ট্রান্সফার পেমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখুন গভর্নমেন্ট আমাদের যে ইনসেন্টিভ দেয় এবং তার পরিবর্তে আমাদের যদি কোনো রকম কাজ করতে না হয় সেটাকে আমরা বলবো ট্রান্সফার পেমেন্ট। এই দেখুন স্টাইফেন্ড দেয় গভর্নমেন্ট, স্টুডেন্টদের বিভিন্ন রকম স্টাইফেন্ড দেয়। গভর্নমেন্ট তো স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকম খাটিয়ে নেয় না, যা তুমি এই কাজটা করে দাও আমি তোমাদেরকে স্টাইফেন্ড দেবো, এমনটা কিন্তু নয়। তো এই স্টাইফেন্ডটাকে কিন্তু বলা হবে সোশ্যাল সিকিউরিটিজ বা ট্রান্সফার পেমেন্ট। আবার দেখুন গভর্নমেন্ট বিভিন্ন রকম বেকারদের ভাতা দেয়। পশ্চিমবঙ্গে থেকে এর থেকে বড় এক্সাম্পল আর আপনি কোথায় দেখতে পাবেন? বেকারদের চাকরি দেয় না, ভাতা দেয়। তো এরকম যে এক্সাম্পল, এগুলো কিন্তু ট্রান্সফার পেমেন্টের এক্সাম্পল, অর্থাৎ কোনো রকম কাজ করতে হচ্ছে না, তার যে গভর্নমেন্টের আন্ডারে যেসব ব্যক্তিরা রয়েছে বা গভর্নমেন্টের আন্ডারে যে সমগ্র সোসাইটি রয়েছে সেই সোসাইটির মধ্যে একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয় কোনো রকম কাজ না করিয়েই। তো এটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট, মনে রাখতে হবে। আর কোনো রকম সার্ভিস না নিয়েই গভর্নমেন্ট যদি পেমেন্ট করে থাকে সেটাকে বলা হবে ট্রান্সফার পেমেন্ট। নেক্সট রয়েছে কি? জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড মেথড, গ্রস ভ্যালু অ্যাডেড জিভিএ।
তো আমি এর আগে আলোচনা করেছিলাম যে জিভিএ কী। দেখুন, জিভিএ হলো কোনো একটি পার্টিকুলার সেক্টরের মোট প্রোডাকশান। যেমন ধরুন সার্ভিস সেক্টরের টোটাল যে প্রোডাকশান সেটা কিন্তু টোটাল হচ্ছে জিভিএ। এগ্রিকালচারাল সেক্টরের একটা প্রোডাকশান সেটা হচ্ছে জিভিএ। এবার যদি সমস্ত জিভিএকে আমরা অ্যাড করে দিই, সাম অফ অল জিভিএ, তখন কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব জিডিপি। কীরকমভাবে দেখুন, শুধুমাত্র আমরা যদি দেখি সার্ভিস সেক্টর, একটা নির্দিষ্ট সেক্টর সার্ভিস সেক্টর, তার টোটাল যে প্রোডাকশান সেটা হলো আমাদের একটা জিভিএ। এগ্রিকালচারাল সেক্টরের একটা প্রোডাকশান সেটা আমাদের জিভিএ, এক ধরনের জিভিএ। আবার আমাদের ধরুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেখানকার যে জিভিএ সেটাও এক ধরনের জিভিএ। তো এই যে জিভিএ, সমস্ত জিভিএ যেগুলো যদি আমরা যোগ করে দিই, গ্রস ভ্যালু অ্যাডেড যদি আমরা যোগ করে দিই, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো জিডিপি। আর জিডিপি মানে কি? আমাদের টোটাল প্রোডাকশান। তো আমরা সমস্ত জিভিএ করলে যদি যোগ করে দিই, জিভিএ মানে কি? জিভিএ হলো যে কোনো একটি সেক্টরের প্রোডাকশান, তো সমস্ত সেক্টরের প্রোডাকশান মানে কি? জিডিপি। তো সমস্ত জিভিএর যোগফল বা সাম অফ অল জিভিএ ইকুয়াল টু জিডিপি। আমাদের মনে রাখতে হবে, দেখুন জিডিপির মাধ্যমে কিন্তু স্পেসিফিক সেক্টরের কতটা ডেভেলপমেন্ট হচ্ছে বা কতটা অবনতি হচ্ছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি, যেটা আমরা জিডিপির মাধ্যমে করতে পারি না। জিডিপির মাধ্যমে আমরা একটা ওভারঅল ধারণা করতে পারি, কিন্তু জিভিএর মাধ্যমে কোন স্পেসিফিক সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে, কোন স্পেসিফিক সেক্টরে অবনতি হচ্ছে সেগুলো আমরা পরিমাপ করতে পারি। আর সেক্টরের এফিসিয়েন্সি মেজার করতে পারে এই জিভিএ। আর জিডিপি কিন্তু ওভারভিউ অফ আমাদের ইকোনমি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং জিডিপির কিন্তু কোনো রকম এফিসিয়েন্সি নেই বিভিন্ন সেক্টরের এফিসিয়েন্সিকে মেজার করার। তো এই হচ্ছে আমাদের জিভিএ এবং জিডিপির মধ্যে পার্থক্য। এবং আমি এখানে বলে দিলাম জিভিএ কি। জিভিএ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখব কম্পোনেন্টস অফ ইন্ডিয়াস জিডিপি। ভারতের জিডিপির কম্পোনেন্ট, এটা 2017 সালের রিপোর্ট, 2017 সালের রিপোর্ট। তারপরের রিপোর্ট আমি এখানে খুঁজে পেলাম না, আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন যে জিএসভিএ বা কম্পোনেন্ট অফ ইন্ডিয়ার জিডিপির হিসেবে এই যে ভ্যালুটা কত। দেখুন এই যে ভ্যালুটা কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, এই কোভিড-19 সময় থেকে কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হবে। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, সেহেতু আপনারা কিন্তু একটু চেক করে নেবেন। চেঞ্জ হবে বলতে 1-2% বেশি চেঞ্জ হবে না, কিন্তু তবু একবার চেক করে নেওয়া ভালো। যদি অপশানগুলো সেরকম কঠিন দিয়ে দেয় সেখানে কিন্তু অ্যান্সার করা যাবে না। তো টার্সিয়ারি সেক্টরে 2017 সালে কত পার্সেন্ট ছিল? 63.18% ছিল টার্সিয়ারি সেক্টরে। সেকেন্ডারি সেক্টরে 23.47%, প্রাইমারি সেক্টরে 13.36%। এবার বলি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর ব্যাপারগুলো কী কী। নেচার থেকে যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি, তার দ্বারা আমরা যে প্রোডাকশান করছি সেটা হলো আমাদের জিডিপির প্রাইমারি সেক্টর। যেমন ধরুন এগ্রিকালচার, নেচারের সান্নিধ্যে থেকে আমরা কিন্তু প্রোডাকশান করছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর। আবার দেখুন সেকেন্ডারি সেক্টর বলতে কি, এই যে নেচার থেকে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি সেগুলোকে আমরা প্রসেসিং করছি, এই যে প্রসেসিংয়ের মাধ্যমে যে প্রোডাকশান হচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। যেমন ধরুন মাইনিং, ইন্ডাস্ট্রি, এগুলো আমাদের সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর বলতে কী বোঝায়? এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর, এই দুটো সেক্টরকে অপারেট করার জন্য যে সেক্টরের আবির্ভাব হয়েছে তাকে আমরা বলবো টার্সিয়ারি সেক্টর। যেমন ধরুন সার্ভিস সেক্টর, আমরা কিন্তু সার্ভিস সেক্টর থেকে প্রচুর পরিমাণে সার্ভিসেস বাইরের দেশে এক্সপোর্ট করে থাকে। যেমন বিভিন্ন মনে করতে পারেন বিভিন্ন রকম যে কল সেন্টার কিন্তু একটা সার্ভিস সেক্টরের একটা এক্সাম্পল। তো এই রকম যে সার্ভিস সেক্টর, এইগুলো কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর, এই দুটো সেক্টরকে কন্ট্রোল করে থাকে সাধারণত। তো এই হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। নেক্সট দেখব জিএনপি ভার্সেস জিডিপি। দেখুন জিএনপি ভার্সেস জিডিপি বলতে গেলে আমাদের আগে জিএনপি কি সেটা বুঝতে হবে। জিডিপিটা আমরা দেখেছিলাম টোটাল টেরিটরির মধ্যে অবস্থিত, সে বাইরের দেশের লোক থাকুক আর যে দেশেরই লোক থাকুক না কেন, জিডিপির মধ্যে টোটাল জিডিপির মধ্যে আমাদের টোটাল প্রোডাকশনটা কাউন্ট করা হবে। টোটাল জিডিপির মধ্যে আমাদের টেরিটরির মধ্যে যে জিডিপি সেটাই কাউন্ট করা হবে। কিন্তু জিএনপির ফুল ফর্মটা দেখুন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমাদের টেরিটরির মধ্যে নয়, বাইরের দেশেও যে আমাদের ন্যাশনালিটি বা আমাদের যে সিটিজেনশিপ যাদের রয়েছে, তারা যে প্রোডাকশান করবে সমগ্রই কিন্তু আমাদের জিএনপির মধ্যে কাউন্ট হবে। অর্থাৎ কোনো ভারতের ক্ষেত্রে কী হবে, ভারতের ক্ষেত্রে কোনো ভারতীয় যখন বাইরের দেশে গিয়েও কোনো একটা প্রোডাকশান করছে, ভারত থেকেও প্রোডাকশান করছে, তাদের মোট যে প্রোডাকশান সেটাই কিন্তু আমরা জিএনপি বলে জানবো। অর্থাৎ কোনো দেশের নাগরিক যে প্রোডাকশান করছে তাকেই সেই দেশের জিএনপি বলে ধারণা করা হবে বা জিএনপি বলে ধরা হবে। কিন্তু জিডিপির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে যে প্রোডাকশান হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি। আর জিএনপির ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গার অধিবাসী বা একটা নির্দিষ্ট
দেশের নাগরিক তারা যে প্রোডাকশন করছে সেটাকে আমরা বলবো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো দেখুন ফরেন কান্ট্রিতে ইন্ডিয়ার কোনো ব্যক্তিরা যদি আয় করে সেটাও কিন্তু তাহলে জিএনপির মধ্যে ধরা হবে। আর জিডিপির মধ্যে কোনগুলো ধরা হবে? জিডিপির মধ্যে ধরা হবে শুধুমাত্র টেরিটরির মধ্যে যে প্রোডাকশানটা হচ্ছে সেটাই জিডিপির মধ্যে ধরা হবে। তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট সূত্র বলে দিই যেটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন আমরা যদি জিডিপি সেখান থেকে ফরেন ন্যাশনালের যে ইনকাম, ফরেন ন্যাশনাল যে ইনকাম বিয়োগ করি, তার সাথে যদি আমরা আমাদের ন্যাশনালের যে ইনকাম সেটা যোগ করি, তাহলে কিন্তু আমরা জিএনপি পেয়ে যাব। কীরকমভাবে সেটাও একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। জিডিপি মানে কি? জিডিপি মানে নির্দিষ্ট টেরিটরির মধ্যে উৎপন্ন যে দ্রব্য, সেটা তো হচ্ছে। এবার তার থেকে যদি ফরেন ন্যাশনালের ইনকামটা আমরা বিয়োগ করে দিই, তাহলে ফরেন ন্যাশনাল ইনকামটা বেরিয়ে গেল। তার সাথে আমরা যদি আমাদের ন্যাশনালের ইনকামটা যোগ করে দিই, শুধুমাত্র সেই নির্দিষ্ট টেরিটরির মধ্যে নয়, সমগ্র পৃথিবীতে সেই আমাদের নাগরিকদের যে ইনকাম সেটা যদি যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো এখানে মনে রাখবেন ফরেন ন্যাশনাল প্লাস আমাদের যে ন্যাশনাল সেটাকে বলা হয় এনএফআইএ। এনএফআই এর ফুল ফর্মটা মনে রাখবেন, এনএফআইএ এর ফুল ফর্ম হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো মনে রাখবেন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যে বিভিন্ন র্যাঙ্কিং নির্ধারণ করেন জিএনপির বেসিসেই কিন্তু সেই র্যাঙ্কিংটা নির্ধারণ করা হয়। আইএমএফের যে র্যাঙ্কিং সেটা কিন্তু জিএনপির বেসিসে নির্ধারণ করা হয়, জিডিপির বেসিসে নয়। সাধারণত কোনো র্যাঙ্কিংই প্রায় বলতে গেলে জিডিপির বেসিসে নির্ধারণ করা হয় না, জিএনপির বেসিসেই কিন্তু আইএমএফের র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। নেক্সট দেখবো আমরা পার ক্যাপিটা ইনকাম ফর্মুলা। তো দেখুন পার ক্যাপিটা ইনকাম ফর্মুলা আপনি যদি এটা মনে রাখেন কোনো প্রবলেম নেই। টোটাল ইনকাম অফ এরিয়া বাই টোটাল পপুলেশন, টোটাল ইনকাম অফ এরিয়া বাই টোটাল পপুলেশন, অথবা এই যে টোটাল ইনকাম অফ এরিয়া এটাকে আপনি বলতে পারেন এনএনপি। এটা যদি মনে রাখতে পারেন এনএনপি বাই টোটাল পপুলেশন, তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো এই এনএনপি আবার কী জিনিস? যদি আমরা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে দিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনকে বাদ, দেখুন ডেপ্রিসিয়েশন কী জিনিস? যে ধরুন টাকার ভ্যালু কমে যাচ্ছে, টাকার ভ্যালু কখনো বেড়ে যাচ্ছে, তো এই রকম যে কন্ডিশন, এই যে শর্তগুলো, এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই জিএনপি থেকে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এনএনপি। তো এই যে এনএনপি বাই পপুলেশন সেটাও কিন্তু পার ক্যাপিটা ইনকামের একটা ফর্মুলা। তো নেক্সট রয়েছে আমাদের এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ সিএসও, মনে রাখবেন সিএসও, এরা কিন্তু আমাদের জিডিপি মেজার করে, আমাদের জিডিপিকে মেজার করে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এর মাঝে টপিক ছিল পিপিপি, আলোচনা করছি না তার কারণ পিপিপি থেকে সাধারণত কোশ্চেন আসে না বলতে আপনাদের ডব্লিউসিএস প্রিলিমিনারিতে আসার চান্স কম, ডব্লিউসিএস মেন্সে আসতে পারে। তো পিপিপি এটা আপনারা আমার রমেশ সিংয়ের লেকচারে গিয়ে দেখে নেবেন, পিপিপি বাস্কেট অফ গুডস কি, তারপরে জিডিপি অ্যাট পিপিপি, জিডিপি অ্যাট রিয়েল, এগুলো কিন্তু আমার ওই যে রমেশ সিংয়ের লেকচার, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে একেবারে প্রথমে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা গিয়ে দেখে নেবেন। তো এখানে আরেকটা জিনিস বলে দিয়ে, আমাদের এই যে জিডিপি মেজারমেন্ট, এইচডিআইতে যাওয়ার আগে বলে দিই, জিডিপির যে মেজারমেন্ট সেটা কিন্তু 2015 সালে চেঞ্জ হয়ে গেছে। জিডিপির মেজারমেন্ট 2015 সালের আগে থেকে জিডিপি মেজার করা হতো জিডিপি ফ্যাক্টরি কস্ট মেথডে, কিন্তু বর্তমানে 2015 সালের পর থেকে জিডিপিকে মেজার করা হয় জিডিপি মার্কেট প্রাইস মেজারমেন্ট, অর্থাৎ যে কনজিউমার তারা কী প্রাইসে পাচ্ছে সেটার বেসিসে কিন্তু এখন জিডিপিটাকে মেজার করা হয়। আর 2015 সালের আগে বেস ইয়ার ছিল 2004-05, আর 2015 সালের পরে জিডিপি ইনফ্লেশনের ক্ষেত্রে, ইনফ্লেশন, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি এটাকে মেজার করার জন্য যে বেস ইয়ার সেটাকে রাখা হয়েছে 2011-12 সাল। আর আগে এএসআই এর মাধ্যমে মাপা হতো, সেখানে এখন কিন্তু MCA 21 সফটওয়্যার ইউজ করা হয়। পরীক্ষা ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, এসএসসিতে সাধারণত এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে জিডিপি কোন সফটওয়্যারের মাধ্যমে পরিমাপ করা হয় বা মেজার করা হয়। MCA 21 এই যে ইম্পর্ট্যান্ট সফটওয়্যার এর মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয়, মনে রাখতে হবে। নেক্সট দেখব এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই। তো এটা মৃণাল স্যারের একটি নোট থেকে দেখুন, মৃণাল স্যারের যে আমি দেখছিলাম গুগলে সার্চ করেই পেয়ে গেলাম এটা, দেখুন 3টে ডাইমেনশন আছে এইচডিআইতে। জিডিপি কিন্তু শুধুমাত্র একটা
কোয়ান্টিটেটিভ টুল, অর্থাৎ জিডিপি শুধুমাত্র একটা নাম্বারকে শো করে, কিন্তু কোনো দেশের যে ডেভেলপমেন্ট সেটাকে কে শো করবে, তার জন্য তো একটা নির্দিষ্ট ডাইমেনশান দরকার, তার জন্য একটা নির্দিষ্ট টুল দরকার। তো সেই জন্য অমিতাভ সেন এবং মোহাম্মদ হক তারা কিন্তু এই যে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে তৈরি করে। তো এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI, এটা 3টে টুল রয়েছে, 3টে ডাইমেনশন রয়েছে। নাম্বার 1 ডাইমেনশন কি? 1 নম্বর হচ্ছে হেলথ, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এডুকেশান, মিন ইয়ার অফ স্কুলিং, আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে GNI পার ক্যাপিটাল, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটাল। তো এই 3টে হচ্ছে HDIকে মেজার করার 3টে ডাইমেনশন। এবার প্রথমে বলি হেলথের দ্বারা কীভাবে মেজার করা হয়। দেখুন, জন্মের বেসিসে জীবনের আশা কত বাড়ছে পাস্ট ইয়ারের তুলনায়, সেটাকে কিন্তু মাপা হয় হেলথের মাধ্যমে, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট দ্য রেট বার্থ, এর বেসিসে কতটা বাড়ছে সেটা পরিমাপ করা হয়। ধরুন 1990 সালে একজন মানুষ 60 বছর বাঁচত, অ্যাভারেজ একজন মানুষ 60 বছর বাঁচত। 2021 সালে সেই মানুষ 70 বছর বাঁচছে। তার মানে কি? তার মানে হেলথ সেক্টরে কিন্তু পাস্ট ইয়ারের তুলনায় জীবনের আশা বেড়েছে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে পূর্বের তুলনায়। তাহলে আমাদের এখানে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হলো। তো এটাকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই রেঞ্জ দেওয়া হয়। রেঞ্জের কথায় পরে আসছি। হেলথের ক্ষেত্রে আমরা দেখলাম লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে। এডুকেশনের ক্ষেত্রে মিন ইয়ার অফ স্কুলিং এটা দেখতে হয় 1 নম্বর। মিন ইয়ার অফ স্কুলিং মানে কি? একই রকমভাবে এর আগে 1990 সালে গড়ে একজন বাচ্চা কত বছর স্কুলে যেত, বর্তমানে একজন বাচ্চা কত বছর স্কুলে যাচ্ছে, সেটাই হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং, আর এটা কিন্তু অ্যাভারেজ। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, আর ভবিষ্যতে সে কতদিন যাবে সেটাকেও কিন্তু মেজার করা হয়, এই এডুকেশনের সেক্টরের মধ্যে ফেলা হয়। আর নেক্সট হচ্ছে GNI পার ক্যাপিটাল বা গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটাল, অর্থাৎ কতটা ইনকাম হচ্ছে তার বেসিসে কিন্তু 3 নম্বরে রাখা হয়। ইনকামটাকে অবশ্যই কিন্তু রাখা হয়। তো এই যে রেঞ্জ, এটা তো মাপা হলো, একটা নির্দিষ্ট তো পয়েন্ট দেওয়া হবে, নাহলে র্যাঙ্কিং কীভাবে নির্ধারণ করা হবে। তো এই যে হেলথ সেক্টরে এই তিনটে ডাইমেনশনের মধ্যে হেলথ সেক্টরে 0 থেকে 1 এর মধ্যে দেওয়া হয়, এর মধ্যে মান দেওয়া হয়, বা এই রেঞ্জের মধ্যে আপনার নাম্বার দেওয়া হয় বিভিন্ন কান্ট্রিকে। এডুকেশনের ক্ষেত্রে 0 থেকে 1, আর ইনকাম সেক্টরের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে স্কোর দেওয়া হয়। তো ধরুন এই যে 3টে ক্ষেত্রে, এই হেলথের ক্ষেত্রে 0.7, এডুকেশনের ক্ষেত্রে 0.5 এবং ইনকামের ক্ষেত্রে 0.4 পেল। আপনি হয়তো ভাবছেন যে এই 3টেকে তাহলে আমরা যোগ করে দেব। একেবারেই না। এই 3টেকে যোগ করে ভাগ করে দিলে, 3 দিয়ে ভাগ করে দিলে আমরা কিন্তু অ্যাভারেজ মানটা পাবো না। HDI হিসেবের ক্ষেত্রে আমাদের জিওমেট্রিক মিন বার করতে হবে। জিওমেট্রিক মিন কথার অর্থ কী? তার আগে আমি পেজটা একটু ক্লিয়ার করে দিই। 0.7, 0.5, 0.4 ধরেছিলাম আমরা। তো জিওমেট্রিক মিন কথার অর্থ হচ্ছে আমাদের গুণোত্তর শ্রেণীতে আমাদের এটাকে অ্যাভারেজটা বার করতে হবে। তো HDI এর ক্ষেত্রে আমরা কি করব? এইরকমভাবে ক্যালকুলেট করব, 0.7 ইন্টু 0.5 ইন্টু 0.4। এর যে ভ্যালুটা বেরোবে, এই ভ্যালুটাই কিন্তু HDI এর অ্যাকচুয়াল পরিমাপ। এবার দেখুন কোনো কান্ট্রির হয়তো HDI এর ভ্যালু দুজনের কিন্তু সমান চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? সেক্ষেত্রে তখন কান্ট্রিগুলো কী করবে? যখন যে HDIটা পরিমাপ করছে, তখন কী করা হবে? যে দেখা হবে যে হেলথে কে কত ডেভেলপমেন্ট করেছে, এডুকেশনে কতটা ডেভেলপমেন্ট করেছে, ইনকামে কতটা ডেভেলপমেন্ট করেছে, এবং তারপরেও দেখা হবে নারী পুরুষের মধ্যে কতটা সমানতা রয়েছে, কাস্টের মধ্যে অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, সেগুলোর বেসিসে কিন্তু আবার র্যাঙ্কিং নির্ধারণ করা হবে। এরপরে আমাদের রমেশ সিংয়ের আলোচনায় গিনি কোএফিসিয়েন্ট ছিল, আমি এখানে বাদ দিয়ে গিয়েছি গিনি কোএফিসিয়েন্ট। অটো আমি মাইক্রো ইকোনমির মধ্যে একসাথে বিভিন্ন রকম গিনি কোএফিসিয়েন্ট, লরেন্স কার্ভ, এগুলো নিয়ে একদিনে একটা ভিডিও বার করে দেবো। প্রিলিমসের আগে অবশ্যই একটা ভিডিও বার করে দেবো, ওখানে থেকে আপনারা ডিটেলস ওটা দেখে নিতে পারবেন। আমি আগামীকাল কিংবা আগামী পরশুর মধ্যে চেষ্টা করছি ওটা বার করে দেওয়ার। নেক্সট দেখবো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তবে আমি ইনক্লুসিভ গ্রোথ সম্পর্কে একটু বলতে চাই। ইনক্লুসিভ গ্রোথ কী? তো একটা কথাই মনে রাখবেন, 11th 5-year প্ল্যান থেকে কিন্তু ইনক্লুসিভ গ্রোথের ধারণা প্রথম প্রকাশ করা হয়। আর ইনক্লুসিভ গ্রোথের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবাইকে সাথে নিয়ে একসাথে ডেভেলপমেন্ট করা। এটাই কিন্তু ইনক্লুসিভ গ্রোথের একটা এক্সাম্পল বা
আরেক ভাষায় বলতে পারেন ইনক্রিজিং ভয়েস অফ পিপল, সাধারণ মানুষের ভয়েস কতটা বৃদ্ধি করা যেতে পারছে, অর্থাৎ প্রোটেস্ট করার পাওয়ার। কোথাও প্রোটেস্ট করতে গেলে পুলিশ দিয়ে পিটিয়ে বা তাড়িয়ে দেওয়া হচ্ছে, ওটা ব্যাপারটা নয়, কতটা ভয়েস বাড়ছে বা প্রোটেস্ট করার ক্ষমতা, অর্থাৎ যখন কেউ প্রোটেস্ট করতে যাবে, স্টুডেন্টরা প্রোটেস্ট করতে যাবে, তখন পুলিশ প্রোটেকশান দেবে, তাদেরকে তাড়িয়ে মেরে তাড়াবে না, সেখানে পুলিশ প্রোটেকশান দেবে। এটাই হচ্ছে ইনক্লুসিভ গ্রোথের একটা এক্সাম্পল, যেটা ভারতবর্ষে খুবই অবস্থা খারাপ। নেক্সট দেখব সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে ডেভেলপমেন্ট করতে গেলে পৃথিবীর সম্পদকে বাঁচিয়ে করা উচিত। সেটা হতে পারে সোশ্যাল, সেটা হতে পারে এনভায়রনমেন্ট, সেটা হতে পারে ইকোনমি। এবার দেখুন আমাদের সোসাইটিতে বিভিন্ন যে সম্পদ রয়েছে, ওয়েলথ রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা রিনিউয়েবল, নন রিনিউয়েবল এই টাইপের ওয়েলথেও ভাগ করতে পারি। তো রিনিউয়েবল, নন রিনিউয়েবল এই টাইপের যে ওয়েলথ, সেই ওয়েলথকে আমাদের বাঁচাতে হবে, না হলে দেখুন পরবর্তী যে জেনারেশন, নেক্সট যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু সম্পদের সঠিকভাবে ভোগ করতে পারবে না এবং নেক্সট জেনারেশন কিন্তু অন্ধকারে তলিয়ে যেতে পারে। তো সেই জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা আনা হয়েছিল, শুধুমাত্র নন রিনিউয়েবল বা রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করা নয়, এর সাথে সাথে প্রকৃতিকে বাঁচিয়ে আমাদের সম্পদ ইউজ করতে হবে, কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে, আমাদের সমাজকে বাঁচিয়ে, আমাদের ইকোনমিকে বাঁচিয়ে, এবং সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া হবে এনভায়রনমেন্টের কোনো রকম ক্ষতি না করে যে ডেভেলপমেন্ট করা হবে, সেটাকে আপনারা বলতে পারেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং ডেভেলপমেন্ট করতে হবে পৃথিবীর সম্পদ বাঁচিয়ে, সম্পদকে শুধুমাত্র কিন্তু রিনিউয়েবল, নন রিনিউয়েবলের মধ্যে আটকে রাখলে হবে না, সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্ট, সোশ্যাল এই টাইপের যে সম্পদ, ওয়েলথ, সেটাকে আমাদের রাখতে হবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফার্স্ট কিন্তু 1987 সালে ধারণা চালু হয়। তো এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও কিন্তু এখানে নেওয়া হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর আগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আরেক নাম কী ছিল? মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল। অন্য একদিন আমি আলোচনা করব। এসডিজি, এটা ডব্লিউসি আসার চান্স খুবই কম। এমডিজি, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটার কিন্তু পরিবর্তিত রূপ এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো প্রথম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা 2000 থেকে 2015 সাল পর্যন্ত চলেছিল, যেখানে টোটাল 8খানা গোল ছিল। কিন্তু বর্তমানে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা 2016 থেকে 2030-এর মধ্যে কিন্তু রয়েছে। আর 2016 থেকে 2030-এর মধ্যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, তার মধ্যে 17টা গোল রয়েছে এবং 169 টার্গেট রয়েছে। পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসতে পারে। 17টি গোল রয়েছে, 169টি টার্গেট রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2016 থেকে 2030-এর মধ্যে। আর 2016 থেকে 2030-এর মধ্যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা কিন্তু সেকেন্ড আমাদের এসডিজি বা সেকেন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের মধ্যে কোন কোন পয়েন্টগুলোকে রাখা হয়েছে? তো বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টকে রাখা হয়েছে, যেমন ধরুন পোভার্টি, হাঙ্গার, হেলথ, জেন্ডার ইকুয়ালিটি, তারপর সাস্টেনেবল সিটিজ, ইন্ডাস্ট্রিজ, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার, পার্টনারশিপ, লাইফ বিলো ওয়াটার, এইগুলোকে কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে রাখা হয়েছে। তো নেক্সট আমরা দেখব গ্রিন জিডিপি বলে একটা টপিক রয়েছে, এটা কিন্তু এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। গ্রিন জিডিপি কি? তো দেখুন, আমাদের যে টোটাল জিডিপি বৃদ্ধির জন্য, আমরা ইন্ডাস্ট্রি তৈরি করছি, তার জন্য প্রচণ্ড পরিমাণে কার্বন এমিশন হচ্ছে, আমরা প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদের ধ্বংস করছি, গাছ কেটে ফেলছি, বিভিন্ন রকম মাইনিংয়ে কাজ করছি। তো এর ফলে আমাদের যে এনভায়রনমেন্টের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। তো এনভায়রনমেন্টের যে টোটাল ক্ষতি হচ্ছে, সেটাকে আমাদের মেজার করতে হবে প্রথমে। আর তারপরে আমাদের যে টোটাল জিডিপির থেকে ওই এনভায়রনমেন্টের যে টোটাল জিডিপি তার থেকে এনভায়রনমেন্টের যে লস হচ্ছে বা এনভায়রনমেন্ট যতটা ডিস্ট্রয় করা হচ্ছে, সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই, সেটাকে আমরা বলবো গ্রিন জিডিপি। ধরুন আমাদের টোটাল জিডিপি হলো $200 বিলিয়ন, সেখানে আমাদের $20 বিলিয়ন দেখা গেল আমাদের ক্ষতি হয়েছে, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে আমাদের টোটাল যে জিডিপি হবে, গ্রিন জিডিপি হবে $180 বিলিয়ন। এটাই কিন্তু আমাদের গ্রিন জিডিপি। এখানে আরও তথ্য বলা হয়েছে, দেখুন গ্রিন জিডিপি মানে কি আর গ্রিন জিডিপি মানে কোনগুলো নয়, এটা আমাদের একবার দেখে রাখতে হবে। 1 নম্বর বলছে মনিটাইজেশন অফ দ্য লস অফ বায়োডাইভার্সিটি, এটা মানে অর্থাৎ বায়োডাইভার্সিটি লস মেজার করতে হবে। অ্যাকাউন্টিং ফর কজ বাই ক্লাইমেট চেঞ্জের কস্টও মেজার করতে হবে। হেল্পিং টু ম্যানেজ বথ ইকোনমিজ অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্সেস, ইকোনমির সাথে রিসোর্সেসকে আমাদের দেখতে হবে। সাবট্রাক্টিং রিসোর্সের ডিপ্লেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ফ্রম ট্র্যাডিশনাল জিডিপি ফিগার থেকে এটা বাগেট দিতে হবে। এবং গ্রিন জিডিপির মধ্যে কোনগুলো পড়ে না, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, মনিটারি ভ্যালু অফ দ্য ফরেস্ট এটসেট্রা, অর্থাৎ অ্যাকচুয়াল যে ফরেস্টের ভ্যালু বা মূল্য, সেটাকে কিন্তু এই যে গ্রিন জিডিপির মধ্যে রাখা হয় না। গ্রোথ অফ গ্রিন ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু এগুলো রাখা না। ধরুন গাছ লাগানো হলো, 1 লক্ষ গাছ লাগানো হলো, তার জন্য 10টা গাছ কাটা হলো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গ্রিন ইনভেস্টমেন্টের মধ্যে এই গ্রিন জিডিপিকে রাখা হবে না, সেক্ষেত্রে এটাকে বিয়োগ করতে হবে না।
তো এই গেল আমাদের টোটাল ইম্পর্টেন্ট টার্মিনোলজি। এরপর আমরা দেখব ব্যাঙ্কিং সিস্টেম। এখনও আমাদের সবাই 34 মিনিট হলো, তবে এর মধ্যে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টার্মিনোলজিকে দেখলাম। এরপরে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম নেক্সট 40 থেকে 45 মিনিট কিন্তু নেক্সট ব্যাঙ্কিং সিস্টেম নিয়েই চলবে। চলুন দেখা যাক। প্রথমেই আমাদের ব্যাঙ্কিং সিস্টেমে দেখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেখতে হবে আরবিআই। আরবিআইয়ের বিভিন্ন রকম রোল রয়েছে। তো ব্যাঙ্কিং সমগ্র ভারতবর্ষের যে ব্যাঙ্কিং সিস্টেম সেটাকে কন্ট্রোল করে কিন্তু এই যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমেই বলে দিই, আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের লেকচারের মতো প্রতিদিনকার মতো বলে দিই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে মাত্র 5 কোটি টাকা নিয়ে গঠিত হয়। তো যখন আরবিআই গঠিত হয় তখন আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল। তারপরে 1937 সালে আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়। তো 1937 সাল থেকে আরবিআইয়ের হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই, মহারাষ্ট্রে রয়েছে। 1949 সালে এই আরবিআই নিজের ন্যাশনালাইজেশন করে নেয় এবং ফাইনালি 1969 সালে আরবিআই 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করে নেয়। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আরবিআই টোটাল ইতিহাস এক কথায় বলতে গেলে। এখান থেকেই প্রচুর কোশ্চেন কমন চলে আসে। তবে আরবিআইয়ের যে রোল, আরবিআই কী কাজ করে সেগুলো একটু এখানে দেখে নিতে পারবেন। ব্যাংকার টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের ব্যাংকার, গভর্নমেন্টের ব্যাংক হচ্ছে আরবিআই। মনিটারি পলিসিকে কন্ট্রোল করে। দেখুন, দুই ধরনের পলিসি রয়েছে, মনিটারি পলিসি আর ফিসকাল পলিসি। কখনোই গুলিয়ে ফেলবেন না। মনিটারি পলিসি কে চালু করে বা মনিটারি পলিসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে বা ইমপ্লিমেন্ট করে, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর ফিসকাল পলিসি কে ইমপ্লিমেন্ট করে সেটা কিন্তু আমাদের গভর্নমেন্টের হাতে রয়েছে ফিসকাল পলিসি, আর মনিটারি পলিসি হচ্ছে আরবিআইয়ের হাতে রয়েছে। ফিসকাল পলিসির মধ্যে কোনগুলো পড়ে? বাজেট, তারপর অন্যান্য যে গভর্নমেন্টের যে ওয়ার্কগুলো, ফিনান্সিয়াল যে ওয়ার্কগুলো, সেগুলো কিন্তু ফিসকাল পলিসির মধ্যে পড়ে। এছাড়াও কাজ দেখুন, ইস্যু অফ কারেন্সি। আরবিআই কিন্তু কারেন্সি ইস্যু করে। তবে এখান থেকে মনে রাখবেন, ব্যাঙ্ক নোট ইস্যু করা আরবিআইয়ের কাজ হলেও 1 টাকার নোটে আরবিআইয়ের মানে আরবিআইয়ের যে গভর্নর তার সাইন থাকে না। 1 টাকার নোটে শুধুমাত্র ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। তবে 1 টাকার ওপরের সমস্ত নোটে আরবিআইয়ের গভর্নরের সাইন থাকে, মনে রাখবেন। রোল অফ আরবিআই, ব্যাংকার্স ব্যাংক, সমস্ত ব্যাংকের ব্যাংক হচ্ছে আরবিআই, গভর্নমেন্টের ব্যাংক হচ্ছে আরবিআই। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ কথার অর্থ কী? আমাদের দেশে বাইরের দেশ থেকে যে ক্যাপিটাল আসছে, বাইরের দেশ থেকে যে ডলার আসছে, সেগুলোকে আমরা ধরে নিতে পারি ফরেন এক্সচেঞ্জ। তো এই যে ফরেন এক্সচেঞ্জকে ম্যানেজ কে করে? এই আরবিআই ম্যানেজ করে। সুপারভাইজার অফ ফিনান্সিয়াল সিস্টেম, সমগ্র যে ফিনান্সিয়াল সিস্টেম সেটাকে কিন্তু সুপারভাইজ করে এই আরবিআই। তো এই হচ্ছে আরবিআই টোটাল রোল। এবার আমরা লিকুইডিটি সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা চলে যাবো সিআরআর, এসএলআর কি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের একটু লিকুইডিটি সম্পর্কে ধারণা দরকার। তো আমরা যত সহজে কোনো একটা সম্পদকে ক্যাশে পরিণত করতে পারি সেটাকে আমরা তত বেশি বলবো লিকুইড, সেটাকে আমরা তত বেশি কী বলবো? লিকুইড পদার্থ। যেমন ধরুন, গোল্ডকে আমরা অতি সহজে ক্যাশে পরিণত করি, অতি সহজে ক্যাশে পরিণত করতে পারি, তাহলে গোল্ডকে আমরা বলবো লিকুইড সম্পদ বা লিকুইড ওয়েলথ। এখান থেকে আমাদের আরেকটা তথ্য মনে রাখতে হবে, আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার কবে শুরু হয়? 1 জুলাই থেকে। আরবিআইয়ের ক্ষেত্রে 1 জুলাই থেকে 31 জুন পর্যন্ত কিন্তু আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার। আর গভর্নমেন্টের ক্ষেত্রে সেই ফিনান্সিয়াল ইয়ার কিন্তু আলাদা, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি এই কোশ্চেনটা আসতে পারে, কারণ কিছুদিন আগে এই নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল এবং বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছিল যে আরবিআই এবং গভর্নমেন্টের যে ফিনান্সিয়াল ইয়ার দুটো একই সময়ের করে দেওয়া উচিত। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এরকম কোনো রকম আরবিআই বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম কিন্তু উৎসাহ দেখা যায়নি। তো এই গেল আমাদের টোটাল লিকুইড ব্যাপারটা কি, অর্থাৎ যত সহজে আমরা ক্যাশে পরিণত করতে পারছি কোনো সম্পদকে, তাকে আমরা তত বেশি বলবো লিকুইড সম্পদ। তো সিআরআর আলোচনা করার আগে আমি একটু বলে দিই এনডিটিএল ব্যাপারটা কি, নেট ডিম্যান্ড টাইম লিয়াবিলিটিস। এই যে এনডিটিএল হলো, দেখুন সারা দিনে ধরুন ব্যাংকে কেউ 100 কোটি টাকা জমা করেছে, টোটাল 110 কোটি টাকা ধরুন জমা করা হয়েছে। সারা দিনে একটা ব্যাংকের টোটাল রেভিনিউ হয়েছে 110 কোটি টাকা। এবার দেখা যাচ্ছে ওই যে ব্যাংকের বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কস্ট, বিভিন্ন রকম লাইটের খরচ, ইলেকট্রিসিটি খরচ সব মিলিয়ে দেখা গেছে ব্যাংকের ম্যানেজমেন্টের জন্য 10 কোটি টাকা সেটা চলে গেছে। তো বাকি যে টাকাটা থাকবে 100 কোটি টাকা, ওই 100 কোটি টাকাকেই কিন্তু বলা হবে এনডিটিএল বা নেট ডিম্যান্ড টাইম লিয়াবিলিটিস। আর ওই যে টাকা, ওটা থেকেই কিন্তু সিআরআর, এসএলআর এটাকে কাউন্ট করা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। যার মধ্যে আমরা প্রথমে দেখব সিআরআর। দেখুন,
কোনো একটি ব্যাংকের পলিসি কী, ব্যাংকের কীভাবে কাজ করে সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখুন, একজন সাধারণ ব্যক্তি সে ব্যাংকের কাছে ধরুন 1,000 টাকার লোন নিচ্ছে, 1,000 টাকা সাধারণ ব্যক্তি ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে। ব্যাংক তখন তাকে 10% হারে হয়তো লোনটা দিল। আবার একজন ব্যক্তি যখন সে ব্যাংকের কাছে টাকা জমা রাখলো, ব্যাংক তখন তাকে রিটার্ন দিচ্ছে 6%। তাহলে এই যে 10% মাইনাস 6%, এই যে মাঝে 4%, এটাই কিন্তু ব্যাংকের লাভ। তো এই হচ্ছে ব্যাংকের টোটাল ইনকাম করার মেথড। নাহলে ব্যাংক কেন কাজ করবে এত? তো এটাই কিন্তু ব্যাংকের ইনকাম করার মেথড। তো আশা করি বোঝা গেল ব্যাংক কীভাবে ইনকাম করে। তো ব্যাংক তো ইনকাম করছে, তো ব্যাংক চাইবে আমি আরও বেশি ইনকাম করি, আমি যত বেশি ইনকাম করব তত বেশি আমার প্রফিট। তো এই ইনকাম করার লোভে ব্যাংক কিন্তু তার সমস্ত যে এনডিটিএল বা নেট ডিমান্ড টাইম লিয়াবিলিটিস, এটা কিন্তু সে লোন আকারে সাধারণত মার্কেটে ছড়িয়ে দিতে পারে। মার্কেটে বিভিন্ন জায়গায় লোন দেবে ব্যাংক, তার কারণ যত বেশি লোন দেবে তত বেশি ইনকাম হবে। তো এই যে লোন যাতে সমগ্র যে ইনকামটা বা সমগ্র যে এনডিটিএল সেটা যাতে ব্যাংকে লোন না দেয়, অর্থাৎ সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখছে সব টাকা কিন্তু ব্যাংক লোন দেওয়ার চেষ্টা করবে। তো লোন যাতে ব্যাংক সবসময় না দেয়, তখন ব্যাংক সেই জন্যে আরবিআই কী স্থির করলো, যে আরবিআই স্থির করলো কিছু টাকা আমাদের কাছে রাখবো ব্যাংকের, আবার কিছু টাকা ব্যাংকের নিজের কাছে রাখতে হবে। না হলে ধরুন এই ব্যক্তির হঠাৎ করে টাকার প্রয়োজন হলো, যে ব্যাংকে টাকাটা জমা রেখেছিল, ব্যাংকে তখন সেই ব্যক্তি বলল যে আপনি আমার টাকা দিন। ব্যাংক বলবে আমার কাছে তো টাকা নেই, আমি সব টাকা লোন দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি খুব প্রবলেমের মধ্যে পড়বে। তো সেই জন্য আরবিআই ঠিক করলো যে সিআরআর এবং এসএলআর এই দুটো বলে রাখতে হবে, এবং ব্যাংক যদি ডুবে যায়, সাময়িককালের জন্য ডুবে যায়, তো যারা ইনভেস্ট করেছে ইনভেস্টরদের কিছু টাকা অন্তত ব্যাংক ফেরত দিতে পারে। তো সেই জন্য আরবিআই সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এই দুটো চালু করলো। তো সিআরআরের মাধ্যমে ব্যাংক কি আরবিআই কী বললো, সিআরআরের মাধ্যমে আরবিআই বললো যে টোটাল আপনার যে এনডিটিএল, ব্যাংকে বলছে আপনার যে টোটাল এনডিটিএল তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনি আরবিআই বা আমার কাছে জমা রাখুন, তাহলে আপনারা কিন্তু অনেকটা সেফ থাকবেন। তো এটাই আবার রুল করে দেওয়া হলো পরবর্তীকালে। তো ধরুন 4%, সিআরআর রেট 4%। তো একজন ব্যক্তি 1,000 টাকা জমা করলো বা 1,000 টাকা এনডিটিএল হলো, তার 4% কিন্তু তখন ব্যাংকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে, অর্থাৎ 40 টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে, বাকি 960 টাকা ব্যাংকের নিজের কাছে থাকছে। এবার নিজের কাছে যেটা থাকছে তার থেকেও একটা নির্দিষ্ট অংশ, আচ্ছা একটা জিনিস, এই যে আরবিআইয়ের কাছে জমা রাখলো, এখান থেকে সিআরআর থেকে কিন্তু কোনো রকম সুদ হয় না, সিআরআর থেকে কোনো রকম কিন্তু প্রফিট পাওয়া যায় না, নো প্রফিট। আরবিআইয়ের কাছে যেটা জমা রাখতে হয়, আর ক্যাশ টাকার কোথা থেকে প্রফিট হবে? কোনো রকম প্রফিট নেই। যদি গোল্ড আকারে রাখতো, গভর্নমেন্ট সিকিউরিটি আকারে রাখতো, তখন কিন্তু প্রফিট হতো। এবার এসএলআরের ক্ষেত্রে আরবিআই বলল যে আমার কাছে তো আপনি 4% টাকা রাখলেন বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা রেখে দিলেন, কিন্তু শুধুমাত্র এতে আপনার ব্যাংক সেফ থাকবে না। আপনার ব্যাংকে আরও সেভ করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। কাজটা কি? আপনাদের আরও একটি নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা আপনার নিজেদের একটা ভল্ট বানাতে হবে, সেই ভল্টের মধ্যে সেভ আকারে রেখে দিতে হবে। আর 15 দিনের বেসিসে আমরা সেটাকে চেক করবো আপনি ঠিকমতো সেই টাকাটাকে রেখেছেন কিনা। তো এটা শুধুমাত্র আপনি ক্যাশ নয়, এটা আপনি গভর্নমেন্ট সিকিউরিটি গোল্ড এই আকারেও রাখতে পারেন। আর এসএলআরের যেটা, সেটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টও করতে পারেন। তবে এমএসএফ এর ক্ষেত্রে, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে আপনি শুধুমাত্র এসএলআর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করতে পারেন। তাছাড়া আপনার কাছে যেহেতু গোল্ড রয়েছে, গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে, তার মানে কি? তার মানে আপনার কিন্তু প্রফিট হচ্ছে। তো এসএলআরের ক্ষেত্রে কিন্তু তার মানে প্রফিট হয়। আর এসএলআরের ক্ষেত্রে ক্যাশ, গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকে নিজের কাছে জমা রেখে দিতে হয়, কিন্তু ওখান থেকে কোনো রকম হাত দিতে পারে না। আর এসএলআর এবং সিআরআর এই দুটোই কিন্তু বাধ্যতামূলক যে কোনো ব্যাংকের কাছে আরবিআইয়ের আন্ডারে থেকে। তো কোনো ব্যাংক যদি এটা না মানে, আরবিআই কিন্তু সেই ব্যাংকের লাইসেন্স সম্পূর্ণরূপে একেবারে ক্যান্সেল করে দিতে পারে। তো গভর্নমেন্ট সিকিউরিটি কি সিম্পল একটা কাগজ, সেই কাগজে সমস্ত রকম বন্ড করা থাকে, সাইন করা থাকে। তো এই বলতে পারেন গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আমি আলাদা করে লেকচার তৈরি করেছি, ওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে তো এই হচ্ছে এসএলআর এবং সিআরআর। তো আশা করি বোঝা গেল। নেক্সট আমরা দেখব কি? রিপো রেট, রিভার্স রিপো রেট। ব্যাংকিং সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট এলএএফ এর মধ্যে কিন্তু পড়ে রিপো রেট এবং রিভার্স রিপো রেট। তো রিপো রেট কি? দেখুন, সাধারণত দেখা যায় ব্যাংকের হয়তো অনেক সময় অল্প সময়ের জন্য 2 থেকে 3 দিনের জন্য একটা টাকার প্রয়োজন হলো। সাধারণ ব্যাংকের হয়তো দেখা গেল একটা টাকার প্রয়োজন হলো, 1 কোটি টাকার প্রয়োজন হলো। তখন এই যে ব্যাংক কোথায় হাত পাতবে?
তখন ব্যাংক আরবিআই বা অন্য কোনো ব্যাংকের কাছে যাবে, বলবে আমি আমার যে গভর্নমেন্ট সিকিউরিটি আপনার কাছে বন্ধক রাখছি, তার পরিবর্তে আপনি আমাকে কিছু টাকা দিন। তখন আরবিআই ব্যাংকে কিছু টাকা দেবে, আরবিআই ব্যাংকে কিছু টাকা দিল। তো আরবিআই তখন বলবে আমি যে তোমাকে টাকাটা ধার দিচ্ছি গভর্নমেন্ট সিকিউরিটির পরিবর্তে, আমার একটা নির্দিষ্ট হারে সুদ চাই বা আমার একটা ইন্টারেস্ট চাই। তো ব্যাংক বললো ঠিক আছে, আপনি বলুন কত ইন্টারেস্ট চাইছেন। তো আরবিআই তখন বললো আমার 4% ইন্টারেস্ট চাই। তখন ব্যাংক কিন্তু এই যে 100 কোটি টাকা ধরুন ধার নিল আরবিআইয়ের কাছ থেকে, আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক বা অন্য একটি ব্যাংকের কাছ থেকে 100 কোটি টাকা ধার নিল। তো যখন এই ব্যাংক আবার সেই তার গভর্নমেন্ট সিকিউরিটি ফেরত চাইবে, তখন তাকে 104 কোটি টাকা, 4% যেহেতু সুদ হয়েছে, তো 104 কোটি টাকা দিয়ে কিন্তু ব্যাংকের কাছ আরবিআইয়ের কাছ থেকে বা অন্য কোনো ব্যাংকের কাছ থেকে সেই যে গভর্নমেন্ট সিকিউরিটি, ব্যাংকের সেই গভর্নমেন্ট সিকিউরিটি সেটা নিয়ে আসতে পারবে। যদি ব্যাংক সেই গভর্নমেন্ট সিকিউরিটি নিতে সক্ষম না হয়, তখন এই যে আরবিআই বা অন্যান্য যে ব্যাংক, সেটা তার এই গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে বিক্রি করে অন্তত তার কিছুটা ক্ষতিপূরণ করতে পারবে নিজের। তো সেহেতু এই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু রাখা হয়। আরেকবার রিপিট করছি, ধরুন ব্যাংকে খুব টাকার প্রয়োজন, খুব অল্প সময়ের জন্য 1 থেকে 7 দিনের মধ্যে বা কয়েক ঘন্টার জন্য টাকার প্রয়োজন, তখন ব্যাংক কী করবে, আরবিআইয়ের কাছ থেকে বা অন্য কোনো ব্যাংকের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরুন 100 কোটি টাকা নিল এবং 4% আরবিআই বা অন্য কোনো ব্যাংক রিপো রেট সেট করলো। আর এই সেট করার মাধ্যমে ব্যাংক তার গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে জমা রেখে টাকাটা নিল, এবং যখন গভর্নমেন্ট সিকিউরিটি আবার ফেরত নেবে ব্যাংক, তখন তাকে 104 কোটি টাকা দিতে হবে, কারণ 4% রিপো রেট। ওই যে পার্সেন্টেজের হারে, যে পার্সেন্টেজ সুদে বা যে পার্সেন্টেজ ইন্টারেস্টে আরবিআই বা অন্য কোনো ব্যাংক কোনো একটি ব্যাংকে সুদ দেয় বা টাকা ধার দেয়, সেটাকে বলা হয় রিপো রেট। রিভার্স রিপো রেট কি, আরবিআই বা অন্য কোনো ব্যাংকের যদি আরেকটা কোনো ব্যাংকের কাছ থেকে টাকার প্রয়োজন হয়, ধরুন আরবিআইয়ের কাছে টাকা নেই, আরবিআইয়ের টাকার প্রয়োজন, তখন আরবিআই আবার ব্যাংকের কাছ থেকে টাকা ধার চাইবে। একই রকম প্রসেসে রিপো রেটের উল্টো হবে, আরবিআই তার গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকের কাছে জমা দেবে, আবার যখন আরবিআইয়ের কাছে টাকা চলে আসবে, তখন আরবিআই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হার বেশি দিয়ে, সুদের হার বেশি দিয়ে ব্যাংকের কাছ থেকে সেই গভর্নমেন্ট সিকিউরিটি আবার নিয়ে নেবে। তবে মনে রাখবেন, রিভার্স রিপো রেট কিন্তু সবসময় রিপো রেটের থেকে কম হয়, রিপো রেট সবসময় রিভার্স রিপো রেটের থেকে বেশি হয়। কেন বেশি হয়, তার কারণ হচ্ছে দেখুন, আরবিআই সব ব্যাংকের বাপ, অর্থাৎ সমস্ত ব্যাংকের ব্যাংক হচ্ছে আরবিআই। তাহলে আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক নিশ্চয়ই পুরো যতটা রিপো রেটে নিচ্ছিল ততটা নিশ্চয়ই নিতে পারবে না। আরবিআই যদি ব্যাংকের কাছ থেকে 4% নেয়, তখন ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে 3.75% নিল, অর্থাৎ আরবিআইকে কিছুটা রেসপেক্ট দেখালো। তো এই হচ্ছে রিপো রেট রিভার্স রিপো রেটের থেকে সেই জন্যে বেশি হয় সবসময়। মনে রাখবেন, রিভার্স রিপো রেটের থেকে রিপো রেট কিন্তু সব সময়ই বেশি হয়। এবার রয়েছে আমাদের এমএসএফ কী জিনিস। আচ্ছা, একটা জিনিস, এই যে আরবিআই আর ব্যাংক, অনেক সময় অনেক জায়গায় কন্টেন্টে লেখা থাকে দেখবেন, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে শুধুমাত্র আরবিআইয়ের যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু একেবারেই নয়। ধরুন রিভার্স রিপো রেটের হারটা খুব বেশি হয়ে গেছে, 3 থেকে 4%-এর কাছাকাছি রিভার্স রিপো রেট, ব্যাংকের কাছে প্রচুর লিকুইডিটি চলে আসছে বা লিকুইড মানি চলে এসছে, ক্যাশ মানি চলে এসছে ব্যাংকের কাছে। ব্যাংক তখন কি করবে, যে ব্যাংক চাইবে যে আরবিআইয়ের কাছে আমি টাকা জমা রেখে দিই, তাহলে আমি কিছুটা ইন্টারেস্ট পাবো। তো ব্যাংক কিন্তু অনেক সময় আরবিআইয়ের প্রয়োজন না হলেও টাকা জমা রেখে দেয় ইন্টারেস্ট পাওয়ার জন্য। তো এটাও কিন্তু রিভার্স রিপো রেটের মধ্যে পড়ে যায়। তো এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, রিপো রেট এবং রিভার্স রিপো রেটের ক্ষেত্রে শুধুমাত্র আরবিআই এবং ব্যাংকের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশানটা হয় না, একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সঙ্গে কিন্তু এই ট্রানজ্যাকশনটা করতে পারে রিভার্স রিপো রেট এবং রিপো রেটের মাধ্যমে। তো এটাও মনে রাখবেন। তো নেক্সট দেখবো আমাদের এলএএফ এবং এমএসএফ। এলএএফ কথার অর্থ হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। দেখুন, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট করা হয় এই যে ফেসিলিটির দ্বারা, সেটাকে বলা হবে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। এর এক্সাম্পল কি, এই যে রিপো রেট, রিভার্স রিপো রেট আমরা দেখলাম, এসএলআর, সিআরআর, এগুলো কিন্তু এলএএফ এর মধ্যে পড়ে, অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে পড়ে। আর এমএসএফ এটা হলো কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। তো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কি, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এসএলআর এর থেকে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, গোল্ড থাকে, ক্যাশ থাকে। তো ক্যাশ থেকে কোনো রকম প্রফিট পাওয়া যায় না, কিন্তু গোল্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটি থেকে প্রফিট পাওয়া যায়। যখন ব্যাংকের খুব প্রয়োজন হয়, ব্যাংকের আর কোথাও কোনো রকম সম্পদ থাকে না, কোনো রকম ওয়েলথ থাকে না, তখন ব্যাংক কী করে, ব্যাংক তখন ওই যে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা এসএলআরে রেখে দিয়েছিল, এসএলআর হিসেবে রেখে দিয়েছিল, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও আকারে রেখে দিয়েছিল, সেই এসএলআর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বা একটা নির্দিষ্ট পরিমাণ গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক তুলে নিয়ে অন্য কাউকে সেটা দিতে পারে এবং সেটাকে বন্ধক রেখে ব্যাংক কিন্তু লোন নিতে পারে। তো এসএলআর থেকে যে সিকিউরিটি নেওয়া হয়, নিয়ে
টাকা ধার নেওয়া হয় ব্যাংকের দ্বারা সেটাকেই কিন্তু বলা হয় এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আর শুধু মনে রাখবেন নির্দিষ্ট কন্ডিশনে আরবিআইয়ের কাছেই কিন্তু এটা করতে পারে ব্যাংক। আর এমএসএফের রেট সবসময় রিপো রেটের থেকে 1% বেশি হবে। রিপো রেট বা এলএএফের রেট যদি 8% হয় সেক্ষেত্রে কিন্তু এমএসএফ এর রেট R+1% হবে। এখানে তলায় একদম দেখুন দেওয়া রয়েছে। আচ্ছা আমি একটু আগে বললাম এলএএফ সমান সিআরআর এসএলআর, সিআরআর এসএলআর নয়, তবে রিপো রেট এবং রিভার্স রিপো রেট কিন্তু এর মধ্যে পড়ে যায়। তো এখানে এলএএফ এর মধ্যে এবং এমএসএফ এর মধ্যে দেখুন তথ্য রয়েছে মিনিমাম বাইন্ডিং অ্যামাউন্ট এলএএফ এর ক্ষেত্রে 5 কোটি, এমএসএফ এর ক্ষেত্রে 1 কোটির বেশি কিন্তু সম্ভব নয়। আর অল ক্লায়েন্টস অফ আরবিআই আর এলিজিবল টু বিড। তো এলএএফ কিন্তু সমস্ত ক্লায়েন্ট আরবিআই আন্ডারে যারা পড়ে প্রত্যেকেই কিন্তু এলএএফ এর জন্য এলিজিবল, কিন্তু এমএসএফ এর ক্ষেত্রে শুধুমাত্র কমার্শিয়াল শিডিউল ব্যাঙ্কই কিন্তু করতে পারে। দেখুন কমার্শিয়াল শিডিউল ব্যাঙ্কগুলো কী কী? কমার্শিয়াল শিডিউল ব্যাঙ্কের একটি লিস্ট রয়েছে আরবিআই অ্যাক্টের মাধ্যমে, যে আরবিআই অ্যাক্ট 1934 সালে যেটা বললাম তার আন্ডারে কিন্তু অনেকগুলো ব্যাংকের লিস্ট করা রয়েছে কমার্শিয়াল শিডিউল ব্যাংক। তো ওই কমার্শিয়াল শিডিউল ব্যাংকের মধ্যে শিডিউল 1-এর মধ্যে যে ব্যাঙ্কগুলো পড়ে তাদেরকেই বলা হয় কমার্শিয়াল শিডিউল ব্যাংক। তো আপনারা লিস্ট দেখে নিতে পারেন, পরীক্ষায় সাধারণত এই টাইপের কোশ্চেন আসে না, তো আমি আর আনিনি। তো শিডিউল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের মধ্যে এমএসএফকে শুধুমাত্র পড়ে। তো এখান থেকে আর দেখুন ব্যাংক ক্যান বড়ো এনি অ্যামাউন্ট অফ মানি অ্যাজ লং অ্যাজ ইট সিকিউরিটি টু সেল, কিন্তু ব্যাংক ক্যান ম্যাক্সিমাম বড়ো আপ টু 2% অফ ইস এনডিএল। এনডিএলের 2% কিন্তু অনলি বড়ো করতে পারে এমএসএফ এর ক্ষেত্রে। আর একটা জিনিস এলআইএফ এর ক্ষেত্রে ব্যাংক ক্যান নট সেল গভর্নমেন্ট সিকিউরিটি এসএলআর কোটা থেকে। এসএলআর কোটা থেকে এলএএফ এর ক্ষেত্রে কোনো রকম গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু ব্যাংক বিক্রি করতে পারে না, কিন্তু এমএসএফ এর ক্ষেত্রে এসএলআর কোটা থেকেই কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে, তখনই কিন্তু এটা হয় এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। নেক্সট রয়েছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন বা OMO, অনেক সময় আপনার ওপেন মার্কেট অপারেশন দেখতে পাবেন না, কোশ্চেনে কিন্তু অনেক সময় দেওয়া থাকবে OMO, এইভাবেই কিন্তু থাকবে। তো ওপেন মার্কেট অপারেশন কি? দেখুন মার্কেটে ধরুন ইনফ্লেশন খুব বেশি হয়ে গেছে। ইনফ্লেশন খুব বেশি হয়ে গেছে মানে কি? মার্কেটে প্রচুর টাকা এসে গেছে, প্রচুর টাকা কিন্তু মার্কেটে এসে গেছে। তখন এই যে ব্যাংক বা এই যে আরবিআই তখন কি করবে? আরবিআই তখন করবে যে গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে ছেড়ে দেবে। আরবিআই তখন গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে ছেড়ে দেবে। আরবিআই যদি গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে ছেড়ে দেয় তখন কী হবে? তখন মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে, তার ফলে টাকাটা আরবিআইয়ের কাছে চলে যাবে, মানি যেটা সেটা কিন্তু আরবিআইয়ের কাছে চলে যাবে, মানি আরবিআইয়ের কাছে চলে যাবে। আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে ছাড়ছে মানে কি? যে টাকা সেটা আরবিআইয়ের কাছে চলে যাবে, মার্কেট আরবিআইয়ের কাছ থেকে সেই গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নিচ্ছে। কোনো জিনিস কিনে নেওয়া মানে কি? টাকাটা কাউকে দিয়ে দেওয়া। তো মার্কেট টাকাটা আরবিআইয়ের কাছে দিয়ে দেবে, তার ফলে মার্কেট থেকে টাকা উঠে আসবে, ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। তো ইনফ্লেশনের সময় কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই সেল করে। আর যখন ডিফ্লেশন হবে অর্থাৎ টাকার ভ্যালু যখন কমে যাবে তখন কিন্তু দেখা যাবে মার্কেটে টাকা নেই একদম। মার্কেটে তখন লিকুইডিটি আরও বাড়ানোর জন্য বা মার্কেটে লিকুইড ওয়েলথ আরও বাড়ানোর জন্য আরবিআই তখন কী করবে? মার্কেট থেকে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা কিনে নেবে। গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট থেকে আরবিআই তখন কিনে নেবে। মার্কেট থেকে যখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেবে তার মানে কি? আরবিআই টাকা পেমেন্ট করে মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটি কিনছে, তার মানে মার্কেটে টাকা এসে যাচ্ছে, আবার মার্কেট কিন্তু আগের অবস্থায় চলে যাচ্ছে। অর্থাৎ যখন ডিফ্লেশন হয় তখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি বাই করে, আর যখন ইনফ্লেশন হয় তখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে। তো এটা মনে রাখবেন, এটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। নেক্সট হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট কি? আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক এটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেট ঠিক করে দেয়, যে রেটে আরবিআই কিন্তু ব্যাংকে লোন দেবে। তো দেখুন এই যে ব্যাংক রেট বা বেস রেট আমরা একটু পরে দেখব, কিন্তু এই যে ব্যাংক রেট, এই ব্যাংক রেটের সাথে আমাদের কিন্তু রিপো রেটের অনেক মিল রয়েছে। রিপো রেটের সাথে ব্যাংক রেটের কী মিল? রিপো রেট হচ্ছে শর্ট টার্মের জন্য ম্যাক্সিমাম 7 দিনের জন্য আরবিআই ব্যাংকে লোন দিচ্ছে, আরবিআই ব্যাংকে টাকা ধার দিচ্ছে ম্যাক্সিমাম 7 দিনের জন্য শর্ট টার্মের জন্য। কিন্তু ব্যাংক রেট হলো সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই ব্যাংকে টাকা ধার দেবে একটা লং টার্মের জন্য, 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম কিন্তু একটা লং টার্মের জন্য। তো এখানে কিন্তু মনে রাখবেন যে এখানে নির্দিষ্ট গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করতে হয় না। রিপো রেটের ক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটি লাগে, কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে কোনো রকম গভর্নমেন্ট সিকিউরিটি না হলেও কিন্তু কাজ চলে যায়। তো সেন্ট্রাল ব্যাংক অন্যান্য ব্যাংকে একটা লং টার্মের জন্য যে হারে সুদ দেয়, টাকা ধার দেয়, তাকে কিন্তু বলা হয় ব্যাংক রেট। আর বেস রেট কি?
দেখুন, ব্যাংক সবসময় চাইবে যাতে বেশি মানুষ তার কাছ থেকে লোন নেয়। বেশি মানুষ যাতে তার কাছ থেকে লোন নেওয়ার জন্য যে আগ্রহ, এটা তৈরি করতে গেলে ব্যাংক কী করবে? ব্যাংক চেষ্টা করবে সে কম হারে লোনের বা ইন্টারেস্ট রেটটা সে কম করে দেবে। ধীরে ধীরে ইন্টারেস্ট রেট ব্যাংক কমিয়ে দেবে। ইন্টারেস্ট রেট কমিয়ে দিলে কিন্তু সাধারণ মানুষ ব্যাংক থেকে বেশি পরিমাণে লোন নেবে। তো এই যে কন্ডিশান, ইন্টারেস্ট রেট যদি একেবারে ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে ব্যাংক, তাহলে মার্কেটে টাকা বেশি চলে আসবে। মার্কেটে টাকা বেশি চলে আসলে বা লিকুইড ওয়েলথ যখন মার্কেটে বেশি চলে আসবে, লিকুইডিটি বেড়ে যাবে মার্কেটে, তখন মার্কেটে ইনফ্লেশন দেখা যাবে। তো এই ইনফ্লেশন কন্ট্রোল করতে আবার আরবিআইকে ওপেন মার্কেট অপারেশন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আরও অনেক প্রবলেম রয়েছে। গভর্নমেন্ট সিকিউরিটি সেল করতে হবে, সেক্ষেত্রে অনেক প্রবলেম রয়েছে। তো সেই জন্য আরবিআই প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে ঠিক করে দেয় বা ধার্য করে দেয়, এর নিচে কিন্তু কোনো রকম কোনো ব্যাংক লোন দিতে পারবে না। একটা নির্দিষ্ট রেটের নিচে একটা ব্যাংক লোন দিতে পারবে না। তো সেই যে রেটের নিচে কোনো ব্যাংক মার্কেটকে লোন দিতে পারবে না, সেটাকেই বলা হয় কিন্তু বেস রেট। তো এই হচ্ছে বেস রেট ধারণা। তো আপনাদের একটা টাস্ক থাকবে পরীক্ষায়, কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে যে বর্তমানে সিআরআর কত পার্সেন্ট, এসএলআর কত পার্সেন্ট, রিপো রেট কত পার্সেন্ট, রিভার্স রিপো রেট কত পার্সেন্ট এবং বেস রেট এবং ব্যাংক রেট কত পার্সেন্ট চলছে। ডিরেক্টলি কিন্তু কোশ্চেন আসতে পারে। পরীক্ষার আগের দিন এই কাজটা করতে হবে, কি রিপো রেট, রিভার্স রিপো রেট, এসএলআর, সিএলআর কত পার্সেন্ট করে চলছে বর্তমানে, সেটা আমাদের দেখতে হবে। নেক্সট আছে, আচ্ছা, প্রায়োরিটি সেক্টরের লেন্ডিংয়ে আছে, আমি একটা ফটো ইনক্লুড করতে ভুলে গেছি, যেটা হলো এমসিএলআর। আচ্ছা, এখানে পেজ শেষ হয়ে গেছে। এমসিএলআরটা আমি মুখে বলে দিচ্ছি। দেখুন, এমসিএলআর কি? মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। এমসিএলআর ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় অনেক সময়, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। তো এই এমসিএলআর কি? দেখুন, সাধারণত 4টি জিনিসের ওপর ডিপেন্ড করে ব্যাংক তার লোন নির্ধারণ করে। আরবিআই একটা নির্দিষ্ট রেট ঠিক করে দেয়, কিন্তু সাধারণত ব্যাংকের যে লোনের রেট তার বেশি থাকে। তো কিসের ওপর বেস করে ব্যাংক তার লোনটাকে বা লোনের রেটটাকে নির্ধারণ করে? 4টে জিনিস। কী কী? মার্জিনাল কস্ট অফ ফান্ডস, নেগেটিভ ক্যারি অফ সিআরআর, অপারেটিং কস্ট আর টেনর প্রিমিয়াম। খুব সহজে বলতে গেলে ব্যাংকের যে টোটাল খরচ খরচা হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের যে লস হয়, সেই লসগুলোকে ম্যানেজ করে, সেই যে খরচগুলোকে ম্যানেজ করে ব্যাংক তার লাভের দিকটা দেখে একটা নির্দিষ্ট রেট নির্ধারণ করে। যে ব্যাংকের যত বেশি এনপিএ দেখবেন, সেই ব্যাংকের যে লোন রেট বা ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু তত বেশি। তো এই হচ্ছে আমাদের এমসিএলআর। নেক্সট আমরা চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বা পিএসএল। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বা পিএসএল। তো দেখুন, আমাদের ভারতবর্ষ একটি ডেভেলপিং কান্ট্রি। কিছু কিছু আন্ডার ডেভেলপ কান্ট্রি রয়েছে আফ্রিকাতে, প্রচুর কিছু কিছু নয়, প্রায় প্রত্যেকটা কান্ট্রি আন্ডার ডেভেলপ রয়েছে আফ্রিকাতে। তো এরকম ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, এই সমস্ত কান্ট্রিতে ব্যাংক তাদের কিছু পার্সেন্ট লোন দেশের ডেভেলপমেন্টের কাজে ইউজ করতে হয়। ব্যাংকের কিছু পার্সেন্ট লোন দেশের ডেভেলপমেন্টের কাজে ইউজ করতে হয়। আর এটা কিন্তু আরবিআই ধার্য করে দেয়। আরবিআই ধার্য করে দিয়েছে যে একটা ব্যাংকের ধরুন এসবিআই, এইচডিএফসি, এই সমস্ত ব্যাংকের এক নির্দিষ্ট পার্সেন্টেজ তারা তো একটা লোন দেয়। তারা সাধারণত কৃষিক্ষেত্রে বা অন্য সাধারণত ছোটোখাটো ক্ষেত্রে লোন দিতে চাইবে না। তার কারণ এই সমস্ত ক্ষেত্রে লোন দিলে ইন্টারেস্ট রেটটা বেশি পাবে না, এই সমস্ত ক্ষেত্রে লোন দিলে তাদের লাভের পরিমাণটা কমে যাবে। তো সেহেতু তারা কিন্তু এই ছোটোখাটো ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের কাজে লোন দিতে চায় না। তো এই লোনটা যে কোনো ব্যাংকে আরবিআই ধার্য করে দিয়েছে যে একটা নির্দিষ্ট পার্সেন্ট লোন অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে দিতেই হবে, ব্যাংকে বলেছে। তো আরবিআই বলে দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে কতটা লোন দিতে হবে। যেমন ধরুন, এগ্রিকালচারাল সেক্টরে মিনিমাম 18% লোন দিতে হবে। তো মনে রাখবেন, প্রেজেন্ট রেট কিন্তু 40% রয়েছে, টোটাল টার্গেট 40% রয়েছে। কিন্তু ফরেন ব্যাংকের যাদের 20টির বেশি শাখা রয়েছে তাদের মোটামুটি 32% লোন দিলেও চলে। 32% দিলেও চলে যাদের ফরেন ব্যাংক এবং 20টির বেশি শাখা রয়েছে। তো সেটা এখানে দেওয়া নেই, মুখে বলে দিলাম, মনে রাখবেন। মাইক্রো এন্টারপ্রাইজে 7.5%, উইকার সেকশনে 10%, এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে যেমন এক্সপোর্ট, এডুকেশন, হাউজিং, এমএসএমই, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাংকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। যার মধ্যে একটি কিন্তু একেবারে ফিক্সড, যেটা হলো এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরে কিন্তু 18% লোন তাদের দিতেই হবে। তো এই হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, অর্থাৎ কিছু কিছু প্রায়োরিটি দেওয়া হয়, বিভিন্ন কিছু সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয় যাতে এই সমস্ত সেক্টরে ব্যাংক ইনভেস্ট করে এবং সেখানে লোনটাকে একটু কম রাখি।
তো মনে রাখবেন কোনো ব্যাংক যদি এই পিএসএল বা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং পূরণ করতে না পারে, অর্থাৎ কোনো প্রত্যেকটা ব্যাংকে তো 40% করে মিনিমাম, ভারতীয় ব্যাংকে তো 40% ব্যয় করতে হবে। কোনো ব্যাংক যদি 37% দেওয়া গেলো লোন দিয়ে দিল, কোনো ব্যাংক 37% ধরুন লোন দিয়ে দিল, তো 37% লোন দিয়ে দিলে বাকি যে 3% সেটা তো থেকে গেল। আবার দেখা গেলো কোনো ব্যাংক আমাদের 43% লোন দিয়ে দিল, 43% লোন দিল আর কোনো ব্যাংক 37% লোন দিল, তাহলে এখানে 43% এখানে +3 হয়ে থাকছে, আর এখানে 37% দিয়েছে মানে -3 হয়ে থাকছে। তো এই যে কন্ডিশন, তখন একটা ব্যাংক কী করবে, এই যে ব্যাংকটা যার 3% কম রয়েছে সেই ব্যাংকটা এই ব্যাংকের কাছ থেকে যার 3% বেশি রয়েছে তার থেকে একটা সার্টিফিকেট কিনে নেবে। সার্টিফিকেট কিনে নেওয়ার মাধ্যমে বা এই যে লোনটা এটা কিনে নেবে। এই লোনটা কিনে নিলে প্রত্যেকেরই 40-40 হয়ে যাচ্ছিলো, প্রত্যেকেরই 40-40 হয়ে গেলে তাহলে আর ব্যাংকে আর কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে না, আরবিআইয়ের দ্বারা কোনো রকম আর তাগাদা ফেস করতে হচ্ছে না। তো সেই জন্য কিন্তু যে ব্যাংকের 3% বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কম থাকে আর যে ব্যাংকের বেশি থাকে, প্রাইভেট সেক্টর লেন্ডিংয়ের খরচাটা বেশি থাকে, সেই ব্যাংকের কাছ থেকে কিন্তু কিনে নেয়। আর এই যে সার্টিফিকেটটা দেওয়া হয়, এই সার্টিফিকেটটাকে বলা হয় পিএসএলসি, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট বা পিএসএলসি। তবে মনে রাখবেন কোনো ব্যাংক যদি আরেকটা ব্যাংকের কাছ থেকে লোনের অ্যামাউন্টটা কিনে নেয় তাহলেও কিন্তু রিস্ক কিনবে না। আরবিআই একেবারে ডিরেক্টলি বলে দিয়েছে কোনো রকম ট্রান্সফার করা হবে না রিস্ক। ধরুন এই যে 3%, এই 3%-এ যেটা দিয়ে দিল একে, এই 3% লোনটা কিন্তু রিস্ক খুব বেশি আছে, রিস্ক খুব বেশি, আর সেই জন্য ব্যাংকটাকে অন্য ব্যাংকে এসে বিক্রি করে দিল এই যে 3% অ্যামাউন্টটা। তো এই 3% অ্যামাউন্টের যে রিস্ক সেটা কিন্তু বিক্রি করা যাবে না। আপনি 3% বিক্রি করছেন ঠিক আছে, কিন্তু কোনো রকম রিস্ক বিক্রি করা যাবে না। এবার দেখুন কোনো ব্যাংক যদি একেবারে কোনো রকমভাবে পূর্ণ করতে না পারলো, ধরুন কোনো ব্যাংক 37% পূর্ণ করলো আর কোনো ব্যাংকের সাথে তার একেবারে কোনো রকম ডিল হলো না যে আমি আপনাকে পিএসএলসি দিচ্ছি আপনি আমাকে 3% দিয়ে দিন, এরকম কোনো কিছুই হলো না। তখন কি করবে, তখন সেই ব্যাংকে কিন্তু নাবার্ডের বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করতে হবে। বাকি যে টাকাটা, বাকি যে পার্সেন্টেজটা বাকি থাকবে সেই পার্সেন্টেজটা নাবার্ডের বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন নাবার্ডের RIDF এর ফান্ড রয়েছে, এছাড়াও NHB ন্যাশনাল হাউজিং ব্যাংক রয়েছে, এই ফান্ড রয়েছে, সিডবির ফান্ড রয়েছে, মুদ্রা ফান্ড রয়েছে, এই সমস্ত ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে হবে বা ডোনেট করে দিতে হবে বাকি যে 3%। মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে PSL। আর নেক্সট রয়েছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। তার আগে আমি একটু বলে দিই ডিমনিটাইজেশন, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে অনলাইনের হিসেবে, ডিমনিটাইজেশন ফার্স্ট টাইম কত সালে হয়? স্টুডেন্টরা বেশিরভাগ সময় কিন্তু লিখে থাকে যে 2016 সালে ডিমনিটাইজেশন ফার্স্ট টাইম হয়। না, ডিমনিটাইজেশন 2016 সালে যেটা হলো সেটা কিন্তু থার্ড টাইমের জন্য ডিমনিটাইজেশন হলো। ফার্স্ট টাইম ডিমনিটাইজেশন হয় 1946 সালে, 1946 সালে ফার্স্ট টাইম ডিমনিটাইজেশন হয় এবং সেকেন্ড টাইম হয় 1978 সালে, এবং এই যে 2016 সালে এটা কিন্তু থার্ড টাইমের জন্য ডিমনিটাইজেশন হলো। তো এরপর আমরা চলে আসবো ডিরেক্টলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা CAR। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি? কোনো ব্যাংকের যে টোটাল রিস্ক সেটাকে মেজার করার জন্যই কিন্তু এই যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওকে মাপা হয়। বলছে অলসো নোন অ্যাজ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও CRAR, অর্থাৎ কোনো ব্যাংকের ক্যাপিটাল তার কতটা রিস্কের ওয়েটেজ কতটা, ক্রেডিটের এক্সপোজার্স কতটা, সেগুলোকে মেজার করার জন্য এই যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নেওয়া হয়। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সিম্পল ফর্মুলা হচ্ছে কি, CAR ইকুয়াল টু ক্যাপিটাল বাই টোটাল রিস্ক, ক্যাপিটাল বাই টোটাল রিস্ক অ্যামাউন্ট। টোটাল যে ক্যাপিটাল রয়েছে কোনো একটা ব্যাংকে, যত ক্যাপিটাল রয়েছে বা NDTL রয়েছে সেটাকে ভাগ করতে হবে টোটাল যে অ্যামাউন্টটা রিস্কে রয়েছে, টোটাল যে অ্যামাউন্টটা ধরুন উঠবে না বা সেই যে অ্যামাউন্টটা আমরা পাবো না, কোনো ব্যাংক পাবে না, সেটাকে রিস্কে রয়েছে সেই রকম অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হয়। CAR সমান ক্যাপিটাল বাই রিস্ক অ্যামাউন্ট। তো এটাই কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সিম্পল ফর্মুলা, অথবা এটাও বলতে পারেন টোটাল ক্যাপিটাল ইজ টু রিস্ক ক্যাপিটাল। নেক্সট দেখব টোটাল ক্যাপিটালকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কি টিয়ার 1 ক্যাপিটাল আর টিয়ার 2 ক্যাপিটাল। এবার এই টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। টিয়ার 1 ক্যাপিটাল কি? টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে যে কোনো যে টোটাল লিয়াবিলিটি বা NDTL সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট অংশ টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে সেভ করতে হবে। কেন টিয়ার 1 ক্যাপিটালে সেভ করতে হবে? তার কারণ কোনো ব্যাংকের যদি বন্ধ হয়ে যায় তখন সেই ব্যাংক যাতে বন্ধ না হয়, সেই ব্যাংক যাতে আরও বেশি দিন চলতে পারে, তার জন্য সেই টিয়ার 1 ক্যাপিটালকে ইউজ করে কিন্তু নেক্সট পর্যায়ে এগিয়ে যাওয়া হয় এবং সেই টিয়ার 1 ক্যাপিটালকে ইউজ করে ব্যাংকের সমস্ত রকম ধার দেনাগুলো অন্তত মিটিয়ে দেওয়া হয় যাতে সেই ব্যাংকটা ডুবে না যায়। আর টিয়ার 2 ক্যাপিটাল কি?
টিয়ার টু ক্যাপিটাল হলো যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, এত কিছু করার পরেও টিয়ার ওয়ান ক্যাপিটাল ইউজ করার পরেও যদি টিয়ার টু যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, তখন ইনভেস্টরদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু ফেরত দেওয়া হয়। যেমন ধরুন বর্তমানে এর আগে ছিল 5 লাখ টাকা, 2020 সালের বাজেটের পর থেকে এটাকে করে দেওয়া হয়েছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ফেরত দেওয়া হবে যাদের 5 লাখ টাকার বেশি অ্যামাউন্ট ব্যাংকে রাখা হয়েছে এবং তার থেকে সুদ পেয়ে পেয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়েছে, তো সেই অ্যামাউন্টটা কিন্তু ফেরত দেওয়া হবে ব্যাংক সেই ব্যক্তিকে। কোনো ব্যক্তি 5 লাখ টাকার বেশি রাখলে 5 লাখ টাকা ম্যাক্সিমাম কিন্তু 5 লাখ টাকা ফেরত দেওয়া হবে, তার বেশি কিন্তু ফেরত দেওয়া হবে না। সেটা আপনার যদি 1 কোটি টাকাও থাকে আপনার ম্যাক্সিমাম 5 লাখ টাকাই ফেরত দেওয়া হবে। তো এটাই হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটালের ক্ষেত্রে ব্যাংক যাতে না ডুবে যায় তার ব্যবস্থা করা টিয়ার ওয়ান ক্যাপিটালের কাজ, আর টিয়ার টু ক্যাপিটালের কাজ হলো ব্যাংক যদি ডুবে যায় তখন কিন্তু ইনভেস্টরদের এবং ডিপোজিটারদের মানি ফিরিয়ে দেওয়াই এই ব্যাংকের কাজ। নেক্সট হচ্ছে ইউপিআই। মনে রাখবেন ইউপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। প্রসেসগুলো একবার দেখে নিন। পেমেন্ট करने वाले का ইউপিআই আইডি ভেরিফাই করতে করে। তো প্রথমে ইউপিআই আইডি ভেরিফাই করতে হয়, তারপর ইউপিআই পিন জেনারেট করতে হয়। ইউপিআই পিन पेज ही डाले और वहाँ किसी से শেয়ার না করে। অর্থাৎ এই যে প্রসেসগুলো বলে দেওয়া রয়েছে, ইউপিআই প্রথমে পিন ইউআইডি জেনারেট করা, তারপরে ইউপিআই পিন জেনারেট করা, তারপরে অ্যামাউন্ট ডেবিট করা এসএমএসের সাহায্যে জানিয়ে দেওয়া হয়। যদি পেমেন্ট প্রসেসে কোনো রকম অসুবিধা হয় তখন ইউপিআই হেল্পের কাছ থেকে সাহায্য চাওয়া হয়। তো মনে রাখবেন ইউপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আপনাদের একটা কাজ করতে হবে, রিসেন্টলি গত মাস কি তার আগের মাসের অ্যাচিভার্সে দেখবেন, লাস্ট 2 থেকে 3 মাসের মধ্যে যে অ্যাচিভার্স সেখানে দেখবেন এনপিসিআই সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে, বিভিন্ন রকম পেমেন্ট ইন্টারফেস সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। ওইটা আপনাদের একবার পড়ে রাখতে হবে এক্সামের আগে। আর আমি দাগিয়েও দিয়েছিলাম কোথা থেকে পড়তে হবে। নেক্সট আমরা দেখব মুদ্রা লোন। মুদ্রা লোন কি দেখুন, সাধারণত মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। রিসেন্টলি যে আরবিআইয়ের অফিসার ট্রেনিংয়ের এক্সাম হয়ে গেছিলো ওখানে মুদ্রার ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। মুদ্রা লোন এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো দেখুন বিভিন্ন এমএসএমই সেক্টর রয়েছে ভারতবর্ষে, এমএসএমই সেক্টর রয়েছে। সাধারণ ব্যাংক কিন্তু এই এমএসএমই সেক্টরে লোন দিতে চায় না। তার কারণ কি, এমএসএমই সেক্টরে লোন দিলে তেমন একটা প্রফিটের চান্স থাকে না। তো সাধারণ ব্যাংক এমএসএমই সেক্টরে লোন দিতে চায় না, সেই জন্য বিভিন্ন রকম যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশন এই এমএসএমই সেক্টরে লোন দেয় যাতে এমএসএমই সেক্টরকে আরও ডেভেলপমেন্ট করে। তো এই যে এমএসএমই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য এই যে ইনস্টিটিউশন তো লোন দিচ্ছে, কিন্তু এই ইনস্টিটিউশনকে টাকা কে কোথা থেকে পাবে? এই ইনস্টিটিউশনকে আবার গভর্নমেন্ট রিফাইন্যান্স করে। গভর্নমেন্ট এই ইনস্টিটিউশনকে রিফাইন্যান্স করে, আর যে গভর্নমেন্ট কোম্পানি এই যে ইনস্টিটিউশনকে রিফাইন্যান্স করে তাকেই বলা হয় মুদ্রা। সেই জন্য বলা হচ্ছে দেখুন মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। যেহেতু রিফাইন্যান্স করছে, একটা ইনস্টিটিউশন এমএসএমই সেক্টরকে লোন দিচ্ছে আর ওই ইনস্টিটিউশনকে ফান্ডিং কে করছে? মুদ্রা। তো এই হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো এখানে মুদ্রাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। মুদ্রার যে লোন সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিশু কোনগুলোর মধ্যে পড়ে? ম্যাক্সিমাম 50,000 বা 50,000-এর নিচে যে অ্যামাউন্টটা বা লোন অ্যামাউন্টটা সেটাকে বলা হয় শিশু। কিশোর বলা হয় 50,000 থেকে 5 লাখের মধ্যে অ্যামাউন্ট। তরুণ বলা হয় 5 লাখ থেকে 10 লাখের মধ্যে যে লোনটা সেটাকে বলা হয় তরুণ। তাহলে 3টে ভাগে ভাগ করা হয়, শিশু, কিশোর এবং তরুণ। শিশু 50,000-এর নিচে, কিশোর 5 লাখ থেকে 50,000 থেকে 5 লাখের মধ্যে এবং তরুণ 5 লাখ থেকে 10 লাখের মধ্যে। এবার দেখুন শিশুতে বলছে শুধু স্টার্টআপের ক্ষেত্রে, ফার্স্ট টাইম এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে। কিশোরের ক্ষেত্রে কোনগুলো? ফর এন্টারপ্রেনিয়র উইথ এক্সিস্টিং বিজনেস, যাদের বিজনেস অলরেডি রয়েছে। আর তরুণের ক্ষেত্রে কাদের? বিজনেসম্যানদের ক্ষেত্রে কোনো রকম লোন অ্যামাউন্ট টু বি ইউজড ফর বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে বা বিজনেস বাড়ানোর ক্ষেত্রে। নেক্সট রয়েছে এনপিএ। দেখুন ব্যাংক সাধারণত অনেক ক্ষেত্রে লোন দিয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক লোন দেয়। তো ব্যাংক ধরুন 100 টাকার লোন দিল কোনো একজন ব্যক্তিকে, ব্যাংক কোনো একজন ব্যক্তিকে 100 টাকার লোন দিল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সেই লোন যদি ব্যাংক আবার ফেরত না পায়, ইন্টারেস্ট সময় যদি ব্যাংক সেই লোনটা ফেরত না পায়, তখন কিন্তু ব্যাংক সেটাকে এনপিএ ঘোষণা করবে। তবে এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে যদি ব্যাংক লোন দেয় সেক্ষেত্রে কিন্তু যেদিন হচ্ছে লোন শেষ বা লোন জমা দেওয়ার শেষ তারিখ ছিল সেই দিনের পর থেকে 180 দিন পরে সেটাকে এনপিএ ঘোষণা করবে। আর সাধারণ কোনো ব্যক্তিকে যদি লোন দেয় তাহলে কিন্তু ব্যাংক তার 90 দিন পরে, অর্থাৎ লোনটা জমা দেওয়ার ইন্টারেস্ট সমেত যেদিন জমা দেওয়ার ডেট ছিল সেই দিনের পর থেকে 90 দিন পরে সেটাকে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলে কিন্তু ব্যাংক ঘোষণা করবে। এখান থেকে মনে রাখবেন ডেপ্ট মানে ধার এবং ইকুইটি মানে শেয়ার বা ভাগ। তো
প্রথমে 0 থেকে 30 দিনের মাথায় কিন্তু ব্যাংক একবার তাগাদা দেয়, 30 থেকে 60 দিনের মাথায় ব্যাংকে লোক পাঠায়, দেখে কী ব্যাপার, তারপর হুমকি টুমকি দেয়, তারপর 60 থেকে 90 দিনের মাথায় যদি একেবারে কিছু করতে না পারে তখন 90 দিনের মাথায় কিন্তু সেটাকে এনপিএ ঘোষণা করা হয়, এবং যেটার বেসিসে রাখা হয়েছিল, ধরুন একটা সম্পত্তির বেসিসে রাখা হয়েছিল, সেই সম্পত্তিকে কিন্তু ব্যাংক তখন বাজেয়াপ্ত করে নেয়। এবং সেই যে সম্পত্তি, সেই সম্পত্তিকে কিন্তু সবসময় ব্যাংক তুলতে পারে না, তখন কি হয়, তখন একটা ব্যাড ব্যাংকের সৃষ্টি হয়। ব্যাড ব্যাংক কি, একটা পাবলিক সেক্টর অ্যাসেট রিকনস্ট্রাক্ট এজেন্সি। তো এই যে ব্যাড ব্যাংক, এই ব্যাড ব্যাংক ব্যাংকের কাছ থেকে ওই যে সম্পত্তি সেটাকে কিনে নেয়, এবং কিনে নিয়ে সমস্ত যে ব্যাড লোন সেটাকে কিনে নেয়, এবং ব্যাংকের যে খাতা সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে, যে ব্যাংকের যে এনপিএ সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে, যাতে ব্যাংকের খাতায় কোনো রকম এনপিএ আর জমা হয়ে না থাকে। তো এনপিএ জমা হয়ে থাকলে সেই ব্যাংকে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আরবিআই সাধারণত তাকে ভালো চোখে দেখে না, আরবিআই বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে, সাধারণ মানুষ সেখান থেকে লোন নিতে চায় না। একটু আগেই বললাম, এনপিএ যে ব্যাংকে বেশি হয়ে যাবে সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি হবে। তো এরকম প্রবলেমগুলো কিন্তু হয়। তো নেক্সট রয়েছে ডিসি ব্যাংক। ডিসি ব্যাংক কোনগুলো, এক্সাম্পলগুলো দেখে নিন। ডিসি ব্যাংক ভারতের বর্তমানে 3খানে রয়েছে, এসবিআই, আইসিআইসিআই এবং এইচডিএফসি। তো ধরুন যে ব্যাংকগুলো ডুবে গেলে ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে প্রভাব পড়বে, সেটাকে বলা হয় ডিসি ব্যাংক, ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক। আর সিপ ব্যাংক কাকে বলা হয়, সিস্টেমিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক। যে ব্যাংক ডুবে গেলে সমগ্র বিশ্বে প্রভাব পড়বে তাকে বলা হয় সিপ ব্যাংক। আর ডিসিপ ব্যাংক, যে ব্যাংক ডুবে গেলে সমগ্র ভারতে প্রভাব পড়বে তাকে বলা হয় ডিসিপ বা ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক। এক্সাম্পল কি, ডিসিপের ব্যাংকের এক্সাম্পল হচ্ছে এসবিআই, আইসিআইসিআই এবং এইচডিএফসি। আর ভারতে কিন্তু কোনো রকম সিপ ব্যাংক নেই। তো এরপরে আমাদের দেখতে হবে মনিটারি পলিসি কমিটি, আর একটা রয়েছে, আরেকটা স্লাইড রয়েছে, চলুন দেখা যাক মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটি প্রথম কে চালু করেন, মানে প্রথম সাজেশন দেন তারাপুর কমিটি, কিন্তু ফাইনালি মনিটারি পলিসি কমিটি চালু করা হয় উর্জিত প্যাটেল কমিটির দ্বারা। উর্জিত প্যাটেলের রিকমেন্ডেশনে 2013 সালে উর্জিত প্যাটেলের রিকমেন্ডেশনে কিন্তু প্রথম মনিটারি পলিসি কমিটি চালু করা হয়। তো মনিটারি পলিসি কমিটিতে কিন্তু টোটাল 6 জন মেম্বার থাকেন, ম্যাক্সিমাম কিন্তু 6 জন মেম্বার থাকেন, যার মধ্যে 3 জন গভর্নমেন্টের মেম্বার থাকেন আর 3 জন মেম্বার থাকেন আরবিআই। 3 জন গভর্নমেন্ট, 3 জন আরবিআই। আর এর অবজেক্টিভ কি, এর উদ্দেশ্য হলো ইনফ্লেশনকে কন্ট্রোল করা, টোটাল ইনফ্লেশনকে 4% রাখা আর ±2% রাখা, অর্থাৎ 2% থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশন রেটকে রাখা। এটাই কিন্তু মনিটারি পলিসি কমিটির একমাত্র উদ্দেশ্য। এখানে 3 জন মেম্বার থাকেন গভর্নমেন্টের, 3 জন থাকেন আরবিআইয়ের, এবং আরবিআইয়ের গভর্নর কিন্তু এই যে মনিটারি পলিসি কমিটির হেড হন। নেক্সট দেখব, এনবিএফসি এবং ব্যাংকের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। দেখুন, এনবিএফসি হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই হচ্ছে এনবিএফসি। আর ব্যাংক তো জানেন সিম্পল যে ব্যাংক। মনে রাখবেন, ব্যাংক কিন্তু ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু এনবিএফসি এটা কিন্তু কোনো রকম ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না, শুধুমাত্র টাইম ডিপোজিটটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। আর এনবিএফসির ক্ষেত্রে কোনো রকম ডিআইসিজিসির কোনো রকম ইন্স্যুরেন্স থাকে না, ব্যাংকের ক্ষেত্রে যেটা থাকে। যেমন ধরুন, এর আগে ব্যাংকের ক্ষেত্রে ডিআইসিজিসির ইন্স্যুরেন্স ছিল মাত্র 1 লাখ টাকা। ধরুন ব্যাংক ডুবে গেল, সেখানে 1 লাখ টাকা ইনভেস্টরদের দেওয়া হচ্ছে, কিন্তু এনবিএফসির ক্ষেত্রে কোনো রকম দেওয়া হয় না। আর ব্যাংকের ক্ষেত্রে বর্তমানে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। আমি একটু আগে যেটা বলছিলাম, 5 লাখ টাকা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া হয় ইনভেস্টরদের, ব্যাংক যদি ডুবে যায়। এই যে ইন্স্যুরেন্স, এটা ব্যাংকের ক্ষেত্রে থাকে, ডিআইসিজিসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে থাকে না। তো এটা মনে রাখতে হবে, ডিআইসিজিসি। এবারের যে অ্যাচিভার্স, অর্থাৎ আগস্টের যে অ্যাচিভার্স, এই অ্যাচিভার্সে দেখবেন ডিআইসিজিসি সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা একবার জাস্ট পড়ে নিতে পারবেন ডিআইসিজিসি কী জিনিস। আর এখানে দেখুন, এনবিএফসি আর নট এলিজিবল ফর পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এনবিএফসি এলিজিবল নয়, যেখানে কিন্তু ব্যাংক চেক ড্রন করতে পারে নিজেদের দ্বারাই। তো এই হচ্ছে এনবিএফসি এবং ব্যাংকের মধ্যে পার্থক্য। দেখুন, আজকের লেকচার অলরেডি আমাদের 71 মিনিটের হয়ে গেছে, তো আর আমরা লেকচারটিকে বড় করবো না। তবে একটা জিনিস, বিটকয়েন কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি, বর্তমানে খুব নিউজে রয়েছে। বিটকয়েন পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। বিটকয়েন কিন্তু ব্লকচেন টেকনোলজির মাধ্যমে সেটা আসল কিনা সেই সম্পর্কে তথ্য সঞ্চয় করা যায় বিটকয়েন সম্পর্কে। আর এখান থেকে মনে রাখবেন, বিটকয়েন প্রথম চালু করেন কে, সন্তোষী নাকামোটো। অ্যাকচুয়ালি জানাই যায়নি বিটকয়েন কি চালু করেন, এটা একটা অনলাইন কারেন্সি, কিন্তু ধারণা করা যায় যে সন্তোষী নাকামোটো বলে কেউ একজন এই বিটকয়েন প্রথম তৈরি করেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমার মনে পড়ে যাচ্ছে, ফিয়াট কারেন্সি। দেখুন, আমাদের যে 100 টাকার নোট, 1000 টাকার নোট, এই 1000 টাকার নোট, 100 টাকার নোটের কোনো ভ্যালু নেই যদি না এখানে আরবিআইয়ের গভর্নরের সাইন থাকে। তো এই যে আরবিআইয়ের গভর্নরের সাইন, এটাই কিন্তু একটা কাগজের টাকাতে ভ্যালু নির্ধারণ করে। তো এই ধরনের যে কারেন্সি,
বা সাইন করা একটা যে কারেন্সি সেটাকেই কিন্তু বলা হয় ফিয়াট কারেন্সি। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাঙ্কিং সিস্টেম এবং আমাদের ইম্পর্টেন্ট টার্মিনোলজি। নেক্সট ডে এরকম লেকচার কিন্তু আমাদের লম্বা হবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু ভিডিওর লাভ সম্পূর্ণ আপনারা ওঠাতে পারবেন। তো এই ছিল আমাদের টোটাল ইকোনমি ফার্স্ট পার্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।